সবাই দেখতে পাচ্ছ তো, তাই না? জি মিস। জি মিস। আচ্ছা, দেখ তাহলে প্রথমে আজকে আমরা শুরু করব আমাদের দ্বিতীয় অধ্যায়ের একদম প্রমিত ভাষা থেকে। প্রমিত ভাষাটা আসলে সহজ, তাই না? এই টপিকটা আসলে সহজ। একটু পড়লে পারা যায়। দেখো, প্রথমে কি বলেছে যে বাংলাদেশের সব অঞ্চলের মানুষের ভাষা একরকম নয়। অঞ্চল ভেদে অনেক শব্দের উচ্চারণ আলাদা হয়, কখনো কখনো একই অর্থে ভিন্ন ভিন্ন শব্দও ব্যবহার করা হয়। ভাষাগত এই তফাৎকে বলা হয় আঞ্চলিক ভাষা। অর্থাৎ ভাষাগত যে তফাৎটা থাকে বা পার্থক্যটা থাকে সেটাকেই বলে হচ্ছে আঞ্চলিক ভাষা। আঞ্চলিক ভাষার কারণে এক অঞ্চলের মানুষের কথা আরেক অঞ্চলের মানুষের বুঝতে সমস্যা হয়। এটা আমরা জানি যে আমরা যদি আমাদের আঞ্চলিক ভাষা অনেক জায়গাতেই ব্যবহার করি, তাহলে সেক্ষেত্রে যার সাথে কথা বলছি যে শ্রোতা, তার অনেক সময় অসুবিধা হতে পারে, যেহেতু আঞ্চলিক ভাষা সে বুঝতে নাই পারে, এটাই স্বাভাবিক। অন্যদিকে প্রমিত ভাষায় কথা বললে সব অঞ্চলের মানুষ সহজে বুঝতে পারে। যদি প্রমিত ভাষা হয়, ভাষাটা যদি শুদ্ধ হয় বা প্রমিত হয়, সেক্ষেত্রে কিন্তু সবাই বুঝতে পারে ভাষাটা, ঠিক আছে? প্রমিত ভাষাকে মনে করা হয় ভাষার মানরূপ বা আদর্শ রূপ। প্রমিত ভাষাকে মনে করা হয় কি? ভাষার মানরূপ অথবা আদর্শ রূপ। প্রমিত ভাষার দুটি রূপ আছে, একটা হচ্ছে কথ্য প্রমিত ও লেখ্য প্রমিত। কথ্য প্রমিত ব্যবহার করা হয় আনুষ্ঠানিক কথা বলার সময়, অন্যদিকে লেখ্য প্রমিত ব্যবহার করা হয় লিখিত যোগাযোগের কাজে। আনুষ্ঠানিক কথা বলে এই যে একটু আগে যেমন আমি বললাম না তোমাকে উপস্থিত বক্তৃতা সম্পর্কে বললাম না, তো যখন তুমি উপস্থিত বক্তৃতা দিবে তখন কিন্তু তোমাকে প্রমিত ভাষাটা ব্যবহার করতে হবে, সেখানে কিন্তু তুমি আঞ্চলিক ভাষা ব্যবহার করতে পারবে না। এটাই বলেছে যে কথ্য প্রমিত ব্যবহার করা হয় সাধারণত আনুষ্ঠানিক কথা বলার সময়, এবং দেখবা যারা হোস্টিং করে, অ্যাঙ্কারিং করে, তাদের ক্ষেত্রে দেখবা যে অ্যাঙ্কাররা সাধারণত প্রমিত ভাষায় কথা বলে, সম্পূর্ণ শুদ্ধ ভাষায় তারা কথা বলার চেষ্টা করে। তো সেই জন্য আনুষ্ঠানিকতার ক্ষেত্রে অবশ্যই তোমাকে প্রমিত ভাষাই ব্যবহার করতে হবে। এবং অন্যদিকে লেখ্য প্রমিত ব্যবহার করা হয় লিখিত যোগাযোগের ক্ষেত্রে। মানে তুমি কাউকে লেটার লিখবে, পত্র লিখবে, তুমি প্রধান শিক্ষকের কাছে কোনো দরখাস্ত লিখবে, তুমি কারো কাছে কোনো একটা চিঠি লিখতে চাও, সেক্ষেত্রে কিন্তু তোমাকে প্রমিত ভাষাই ব্যবহার করতে হবে। এইরকম একটা ব্যাপার। তো এটাই বলেছে। যাক, এবার আমরা একটু নিচের দিকে যাই। প্রমিত ভাষার প্রয়োগটা একটু দেখো। বিভিন্ন প্রতিষ্ঠান বা অফিস আদালতে প্রমিত ভাষা ব্যবহার করা হয়। এছাড়া অনুষ্ঠান সঞ্চালনা, সংবাদ পাঠ, হারানো বিজ্ঞপ্তি, প্রচার, যে কোনো ধরনের ঘোষণা, খেলার মাঠের ধারা বিবরণী, খেলার মাঠের ধারা বিবরণী মানে কি? ফুটবল খেলা হচ্ছে, তখন কে কখন কি গোল দিচ্ছে, কে কোথায় আছে, কে কি করছে, কে কোন পজিশনে আছে, কতটা গোল হয়েছে, এই জিনিসগুলো, এগুলি হচ্ছে খেলার মাঠে ধারা বিবরণী। তো এই ব্যাপারগুলো যখন, তারপরে শ্রেণীকক্ষে পাঠদান, কোন বিষয়ে বক্তৃতা বা আলোচনা ইত্যাদি আনুষ্ঠানিক ক্ষেত্রে কিন্তু প্রমিত ভাষায় তোমাকে কথা বলতে হবে, এটা আমরা সবাই জানি। দেখো, উপরের যে কোনো একটি আনুষ্ঠানিক পরিস্থিতি এককভাবে বা দলে শ্রেণীকক্ষে উপস্থাপন করো। উপস্থাপন করা হয়ে গেলে কোন কোন শব্দ প্রমিত হয়নি সে ব্যাপারে সহপাঠীদের মতামত নাও। আচ্ছা, এখানে আসলে এটা তেমন কিছু না, এটা হচ্ছে যে শব্দটি প্রমিত হয়নি, শব্দটি প্রমিত রূপ। যেমন পাটকাঠি, এটা প্রমিত শব্দ না, এটার প্রমিত শব্দটা হবে হচ্ছে পাটকাঠি। গইয়া, এটা প্রমিত হয়নি, এটা হচ্ছে পেয়ারায় একটা আঞ্চলিক শব্দ গইয়া, আর এটা প্রমিত রূপটা হবে কি? পেয়ারা। আচ্ছা, আমরা পরের পৃষ্ঠায় চলে যাই। এখানে হচ্ছে আসল যে আমরা কয়েকটা ব্যাপার জানবো, যে উচ্চারণগত পরিবর্তনটা আসলে কি হয়, আর হচ্ছে শাব্দিক বা শব্দগত পরিবর্তনটা কেমন হয়। যেমন ধর এখানে কি লেখা আছে, অনেক শব্দ তোমার চারপাশের মানুষ ভিন্নভাবে উচ্চারণ করে, কিংবা প্রমিত শব্দের বদলে আলাদা শব্দ ব্যবহার করে। তোমার উচ্চারণেও হয়তো এরকম ব্যাপার ঘটে। প্রথম কলামে এই ধরনের শব্দ এবং দ্বিতীয় কলামে এর প্রমিত রূপটা লিখতে বলা হয়েছে। অর্থাৎ প্রথম কলামে তুমি হচ্ছে লিখবে যে যে শব্দগুলো আসলে আঞ্চলিক হয়, এরকম কোনো কিছু আঞ্চলিক একটা শব্দ, এবং সেই আঞ্চলিক শব্দের প্রমিত রূপটা তুমি পাশের ছকে লিখে দেবে। এবং তোমাকে তার পাশের ছকে লিখে দিতে হবে যে এই যে আঞ্চলিক শব্দ এবং প্রমিত শব্দ, এটার মধ্যে কি উচ্চারণগত পরিবর্তন হয়েছে, নাকি শাব্দিক পরিবর্তন হয়েছে বা শব্দগত পরিবর্তন হয়েছে। তো দেখো, এটা কয়েকটা শব্দ মিস বললেই তোমরা বুঝতে পারবে। দেখো, শব্দটির উচ্চারণে পরিবর্তন ঘটেছে নাকি শব্দের রূপটি পরিবর্তিত হয়েছে, তার তৃতীয় কলামে লেখার নির্দেশ দেয়া হয়েছে, যেমন এই কলামটা আর কি। আচ্ছা, তো দেখো, এবার আমরা একটু নিচের দিকে যাই। এখানে কি আছে? খাইছি। তো খাইছি এটা হচ্ছে একটা আঞ্চলিক শব্দ। সাধারণত আমরা অনেক সময় এরকম বলে থাকি যে খাইছি, বা তুমি খাইছো, এরকম বলে থাকি। তুই
খাইছোস এরকম বলে থাকি, তাই না? বা তুই খাইছিস এরকম বলে থাকি বন্ধু বান্ধবীদের ক্ষেত্রে। এটা খাইছি, এটা হচ্ছে খাইছি, খাইছো, খাইতেছো, এই জিনিসগুলো হচ্ছে কি আঞ্চলিক ভাষা। এটা যখন তুমি প্রমিত ভাষায় বলবে তখন এটা কি হবে বলো তো? প্রমিত ভাষায় বললে কি হবে? খেয়েছি। প্রমিত ভাষায় বললে এটা হবে খেয়েছি। আর এই যে তুমি খাইছি আর খেয়েছির মধ্যে একটা পার্থক্য দেখলা, এই পরিবর্তনটা আসলে কেমন? এটা বলেছে যে খাইছি, এটা হচ্ছে একটা আঞ্চলিক ভাষা। এখানে বলেছে কি যে খেয়েছি, এটা হচ্ছে একটা প্রমিত ভাষা। এই যে খাইছি আর খেয়েছির মধ্যে কিন্তু তেমন কোনো পার্থক্য নেই বা শব্দের কোনো পরিবর্তন নেই, একই শব্দ খাওয়া। দুইটাই শুধুমাত্র উচ্চারণগত বা প্রনাউন্সিয়েশনের দিক থেকে একটু ডিফারেন্ট। একটা হচ্ছে খাইছি বা খাইতেছি বা খাইতেছো বা খাইছো, আর একটা হচ্ছে খেয়েছি, তাই না? প্রমিতটা হচ্ছে কি খেয়েছি। তো এটার মধ্যে কিসের পরিবর্তন হয়েছে? এটা শুধু কেবলই এটা একটা উচ্চারণগত পরিবর্তন। একটাতে তেসি তেসো এরকম ব্যবহৃত হয়েছে, আর একটাতে শুধুই খাই খেয়েছি ব্যবহৃত হচ্ছে, মানে প্রমিত শব্দটা। এটা সাধারণভাবে একটা উচ্চারণগত পরিবর্তন আমরা বুঝলাম। তারপর এটা দেখো কি আছে, চঙ্গ। চঙ্গ আছে, চঙ্গ এটা হচ্ছে একটা আঞ্চলিক ভাষা, যেটা আসলে প্রমিত ভাষাটা হচ্ছে যেটা আসলে মই। মইয়ের আঞ্চলিক ভাষাটাই হচ্ছে চঙ্গ। এটা কিন্তু দেখো এটা একটা শব্দগত পরিবর্তন। কিভাবে? এটা কিন্তু একটা উচ্চারণগত পরিবর্তন নয়, এখানে পুরো শব্দটাই পরিবর্তন হয়ে গেছে। যেমন চঙ্গ হচ্ছে একটা শব্দ, আলাদা শব্দ, মানে একই অর্থ, অর্থ একই কিন্তু শব্দ কিন্তু আলাদা। যেমন চঙ্গ একটা আলাদা শব্দ এবং মই একটা আলাদা শব্দ। তাহলে এক্ষেত্রে কিন্তু মই আর চঙ্গের মধ্যে একটা শাব্দিক পরিবর্তন দেখা গেছে, তাই না? শাব্দিক পরিবর্তন। আচ্ছা, আর প্রথমটা ছিল উচ্চারণগত পরিবর্তন, ঠিক আছে? আচ্ছা, তারপরে আমরা আরো কিছু এরকম শব্দ বা দেখতে পাই, যেমন ধরো কি হয়, হানি, আমরা বলি যে অনেক সময় হানি। হানি এর প্রমিত শব্দটি কি হবে বলতো? হানি আমি কি কি মিন করেছি বলতো? মিস কি বললেন, ধানিয়া কি? হানি বলেছে, হানি বলতো। হানি এর প্রমিত শব্দ কি হতে পারে? পানি। ইয়েস, হানি এর প্রমিত শব্দ হবে পানি। এখানে বলতো এটা কি ধরনের পরিবর্তন হয়েছে, উচ্চারণগত নাকি শাব্দিক? শব্দগত। শব্দগত। কেমন করে শব্দগত হইলো? মিস এটা উচ্চারণগত এটা। এটা উচ্চারণগত পরিবর্তনই হবে। একটা হচ্ছে হানি, আমারে হানি দাও, আমার পানি দাও, একই তো হইলো। শব্দটা তো আলাদা না। হানি কিন্তু বলছে, পানিকে হানি বলছে, খেলাকে হেলা বলছে। তোরা হেলা করছস। তো এটা 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 উচ্চারণগত পরিবর্তন না, এটা কিন্তু শাব্দিক না। এই যে দেখেছো এখন কিন্তু ভুল করে ফেলেছ। হানি পানি এটা হচ্ছে উচ্চারণগত পরিবর্তন হবে, ঠিক আছে? এরপরে দেখো যেমন ধরো বেটা, তুয়া, থেরা, থেমরা, এগুলা কিসের, কোন কোন প্রমিত শব্দ বলতো? এটার প্রমিতটা কি হবে বলতো? ছেলে। তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ না ঠিকভাবে? জিনিস পাচ্ছি। ছেলে। হ্যাঁ, পাচ্ছি। হ্যাঁ, তাহলে হচ্ছে রেসপন্স করো তোমরা। তো এই যে বেটা, তারপরে ছেঁড়া, ছ্যামরা, ফোয়া, এগুলাকে এগুলা এগুলা হচ্ছে আঞ্চলিক শব্দ এবং এগুলোর প্রমিত শব্দ হবে হচ্ছে ছেলে। এটা কি ধরনের পরিবর্তন বলো দেখি? এগুলো হচ্ছে শব্দগত। Yes, শব্দগত এটা হচ্ছে, পরিবর্তন। হ্যাঁ এটা হচ্ছে শব্দগত পরিবর্তন। এটা আবার উচ্চারণগত বলা যাবে না, এটা সম্পূর্ণ শব্দটাই পরিবর্তন। শব্দের অর্থ এক কিন্তু শব্দটা কিন্তু পরিবর্তিত, তাই না? তারপর দেখো হেলা। হেলা মানে কি? খেলা। খেলা হচ্ছে একটা আঞ্চলিক শব্দ। অনেকে বলে যে হেলতে যাবি না, হেলতে যাইবা না, এরকম একটা কথা বলে আঞ্চলিক যারা ওই অঞ্চলের। আমি আসলে সঠিক জানি এটা কোন অঞ্চলে, তবে এরকম আঞ্চলিক ভাষা থাকে যে বলে হেলতে যাবি না, বা বলে যে আজকে হেলা আছে, এরকম বলে। হ্যাঁ, তো ব্যাপারটা হচ্ছে যে এটার প্রমিতটা কি হবে? হেলা। এটা কি ধরনের পরিবর্তন বলো দেখি? কি ধরনের পরিবর্তন এটা? মিস উচ্চারণগত পরিবর্তন। হ্যাঁ, এটা হচ্ছে উচ্চারণগত পরিবর্তন, কারণ হেলা আর খেলা এখানে উচ্চারণে একটা পরিবর্তন হয়েছে। তারপরে ধরো আমরা অনেক সময় বলি না যে বজ্রপাতকে আমরা অনেক সময় কি বলি বলতো? বাজ। বজ্রপাতে আঞ্চলিক ভাষা কি হয়? মিস বাজ। বাজ। তারপরে আবার অনেকে বলে ঠাডা পড়েছে, এরকমও বলে, একটা খুব আঞ্চলিক ভাষা বা গেয় ভাষা বলা যায় যে ঠাডা পড়ছে, এরকম বলে, তাই না? রক্তটাকে অক্ত বলে। হ্যাঁ। তারপরে আমি এখন ঠান্ডা নিয়ে বলছি, মানে বজ্রপাত নিয়ে বলছি।
তাহলে এটাকে বজ্রপাতকে কি বলে? অনেক সময় ঠাডা বলে, অনেক সময় বাজ বলে, অনেক সময় বলে যে বিদ্যুৎ চমকাচ্ছে, বিজলি চমকাচ্ছে, এইরকম বলে। তো এটার প্রমিত শব্দটা কি? বজ্রপাত। মানে আসল শব্দটাই কিন্তু হচ্ছে বজ্রপাত। তুমি যখন কাউকে শুদ্ধ ভাষায় জিনিসটা জানাতে চাইবে তখন বলবে যে অনেক বেশি বজ্রপাত হচ্ছে, তাই না? আজকে অনেক বেশি বজ্রপাত হচ্ছে। তো এটা কি ধরনের পরিবর্তন? এটা কিন্তু একটা শব্দগত পরিবর্তন। এই যে বাজ বা বলো, শব্দগত। হ্যাঁ ঠেডা পড়েছে বলো, বা ধরো বিজলি চমকাচ্ছে বলো, কিন্তু মেইন শব্দটা কিন্তু হচ্ছে বজ্রপাত। তো এক্ষেত্রে এটি একটি শব্দগত পরিবর্তন। তারপরে ধরো ওই যে সেদিনকে যেন বললা যে পাহাল, চুলাকে বলে পাহাল, এটা কি ধরনের পরিবর্তন বলো? শব্দগত। শব্দগত। হ্যাঁ, এটা হচ্ছে শব্দগত পরিবর্তন। তো এই হচ্ছে আর কি মোটামুটি আমাদের শব্দের পরিবর্তন, তারপর উচ্চারণগত পরিবর্তন কেমন হয় প্রমিত ভাষা আঞ্চলিক ভাষায়। তোমরা কি বুঝতে পেরেছো এই টপিকটা? জি মিস। ঠিক আছে। এবার একটা অনেক গুরুত্বপূর্ণ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা টপিক এখন তোমাদেরকে আমি হচ্ছে পড়াবো, যেটা অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং এই টপিক তোমাদের ভবিষ্যতে অনেক বেশি কাজে লাগবে ব্যাকরণের ক্ষেত্রে যখন পড়তে যাবা। তো সবাই অনেক বেশি মনোযোগ দিয়ে দেখবা। দেখো কি বলেছে প্রথমে, আমাদের গলার ভেতরে শ্বাসনালীর উপরের দিকে যে পর্দা থাকে তাকে ধ্বনিদ্বার বা স্বরতন্ত্রী বলে। আচ্ছা, স্বরতন্ত্রীটা হচ্ছে মূলত আমাদের যে খাদ্যনালী এবং শ্বাসনালীর মাঝখানে একটা পাতলা আবরণ বা পর্দা এরকম কিছু থাকে, এটাকে বলে হচ্ছে স্বরতন্ত্রী। খাদ্যনালী এবং শ্বাসনালীর মাঝখানে একটা পাতলা আবরণ বা পর্দা থাকে, এটাকে বলে হচ্ছে কি স্বরতন্ত্রী। মানে আমরা যেটাকে আর কি ইংলিশে বলি কি ভোকাল, যেটাকে আমরা ভোকাল বলি না, এটাই হচ্ছে স্বরতন্ত্রী। তো এখানে একটা লেখা লিখেছে, দেখো আমাদের গলার ভেতরে শ্বাসনালীর উপরের দিকে যে পর্দা থাকে তাকে ধ্বনিদ্বার বা স্বরতন্ত্রী বলে। ফুসফুস থেকে বাতাস বেরিয়ে আসার সময় এই ধ্বনিদ্বার কাঁপে। কিছু ধ্বনির উচ্চারণের সময় ধ্বনিদ্বার কম কাঁপে, সেগুলোকে বলে অঘোষ ধ্বনি। যেমন ক, খ, চ, ছ, ট, ঠ, ত, থ, প, ফ। আবার কিছু ধ্বনি উচ্চারণের সময় ধ্বনিদ্বার বেশি কাঁপে, সেগুলোকে বলে ঘোষ ধ্বনি। যেমন গ, ঘ, উ, জ, ঝ, ইয়, ড, ঢ, মূর্ধন্য ণ, দ, ধ, দন্তন্য ন, ব, ভ, ম। ধ্বনিদ্বারের বাইরে থেকে গলায় আলতোভাবে দুটি আঙুল রেখে ধ্বনিগুলো উচ্চারণ করলে ঘোষধ্বনি এবং অঘোষধ্বনির পার্থক্য আমরা বুঝতে পারবো। আচ্ছা, এতক্ষণ আমরা একটা রিডিং এর মতো পড়লাম, এবার আমরা একটু ডিটেইলে যদি আলোচনা করি বা বুঝতে চাই, তাহলে আমরা কি জানলাম যে ঘোষধ্বনিটা আসলে কি? যখন ধ্বনি উচ্চারণের সময় ধ্বনিদ্বার একটু বেশি কাঁপে, অর্থাৎ ধ্বনিদ্বার যখন কাঁপছে বা স্বরতন্ত্রীটা যখন কাঁপছে তখন সেটাকে কি বলে? ঘোষধ্বনি বলে। আর যেই ধ্বনি উচ্চারণের সময় আর কি ধ্বনিদ্বার কাঁপছে না বা কম কাঁপে, সাধারণত অঘোষ ধ্বনি উচ্চারণের সময় ধ্বনিদ্বার কাঁপে না বললেই চলে, বা কম কাঁপে এরকম যদি বলো তাহলে সেটাকে বলে হচ্ছে অঘোষ ধ্বনি। এবার তোমরা বলতে পারো যে মিস, ঘোষ ধ্বনি অঘোষ ধ্বনি মনে কিভাবে রাখবো? বেসিক্যালি আমাদের টোটাল ধ্বনি হচ্ছে কিন্তু 25টা। সবাই মনোযোগ দিয়ে একটু শুনবে। তো এখানে কয়টা আছে দেখো তো, এখানে কয়টা আছে? এখানে আছে এই যে আমরা যদি অঘোষ ধ্বনিতে দেখি তাহলে ক, খ, চ, ছ, ট, ঠ। এখানে কয়টা আছে? 1 2 3 4 5 6 7 8 9 10। এখানে 10টা, নিচে 10টা। আর আছে কয়টা? 5টা বাকি। ওই 5টাকে হচ্ছে, ওই 5টা কি? এখন তোমরা বলবা যে মিস ওই 5টা কোথায়? ওগুলো হচ্ছে, ওগুলোকে বলে নাসিক্য ধ্বনি। ওরা কারা জানো? নাসিক্য ধ্বনি কারা জানো তোমরা? জি মিস জানি আমি। বলো তো। ঞ, হুম, উম, ঞ, মূর্ধন্য, দন্তন্য, ম, এই গুড। 5টি। হ্যাঁ, তাহলে একটু খাতায় লিখে ফেলো তোমরা, যে এখন মিস কিছু গুরুত্বপূর্ণ কথাই বলবো, সাথে সাথে একটু লিখে ফেললেই ভালো হয়। তো পড়তে সুবিধা হবে, পরে বুঝতে সুবিধা হবে। তো দেখো তো, কি বললে তুমি যে 5টা নাসিক্য ধ্বনি আছে কি কি? উ, ইয়, মূর্ধন্য, দন্তন্য এবং ম, তাই না? এবার তোমরা আমাকে বলবে, সবাই একটু লিখে ফেলো, যে এই 5টাকে বলে হচ্ছে নাসিক্য ধ্বনি। উ, ইয়, মূর্ধন্য, দন্তন্য এবং ম। আচ্ছা, এবার এবার হচ্ছে তোমরা আমাকে বলবে যে মিস, ঘোষ ধ্বনি এবং অঘোষ ধ্বনি কিভাবে চিনবো? এই যে এখানে 20টা ধ্বনি আছে, এগুলোর মধ্যে আমি কিভাবে হুট করে আমাকে কেউ জিজ্ঞেস করলে আমি কিভাবে বুঝবো যে মিস আমি কোনটা জানি ঘোষ এটা ধ্বনি? কিভাবে চিনবো। তুমি জানো, আচ্ছা ঠিক আছে, যখন মিস তোমাকে পড়া ধরবো তখন হচ্ছে তুমি বলতে পারো, তাই না? এখন মিস একটু শেষ করি, বাকিরা তো নাও জানতে পারে, তাই না?
আচ্ছা, দেখো তো এখানে কিন্তু আমরা একটা জিনিস মাথায় রাখবে যে ঘোষ ধ্বনি অঘোষ ধ্বনি যাই বলো, এরা জোড়ায় জোড়ায় অবস্থান করে। এরা সবসময় জোড়ায় জোড়ায় অবস্থান করে। আবার একটু পরে আমরা জানবো অল্পপ্রাণ এবং মহাপ্রাণ। অল্পপ্রাণ মহাপ্রাণের ক্ষেত্রে এরা হচ্ছে সিঙ্গেল বা একা একা অবস্থান করে। এরা আলাদা আলাদাই অবস্থান করে, কিন্তু ঘোষ এবং অঘোষ ধ্বনি জোড়ায় জোড়ায় অবস্থান করে। যেমন এখানে দেখো তোমরা এই যে ক এবং খ, এই যে ক খ, ক খ তোমরা প্রথমে বললে, তারপরে যে তিনটা ধ্বনি একসাথে নিবে, প্রথম দুইটা ধ্বনি হবে হচ্ছে অঘোষ ধ্বনি, এবং তারপরের যে তিনটা হবে সেগুলো হবে কি ঘোষ ধ্বনি। আবার দেখো যখন তোমরা বলবে যে চ ছ, তখন চ ছর পরে আবার জ ঝ ইয়, তাই না? এইরকম ভাবে যে জোড়ায় জোড়ায় প্রথমে দুইটা নেবে ক খ, তার সাথে গ ঘ উ হচ্ছে কি হবে ঘোষ ধ্বনি হবে। অঘোষ ধ্বনি হবে প্রথম জোড়াটা, এবং পরবর্তী যে তিনটা থাকবে সেগুলো হবে কি ঘোষ ধ্বনি। আবার তুমি সামনের দিকে দুইটা ধ্বনি নেবে ট ঠ, তারপর সেখান থেকে আবার ড ঢ মূর্ধন্য হবে কি ঘোষ ধ্বনি। এবার বলো যে তোমরা জিজ্ঞেস করতে পারো যে ম্যাম এখান থেকেও তো আরেকটু কনফিউশন থাকতে পারে যে হুট করে যখন আমাদের আসে তখন আমরা কিভাবে বুঝবো। ঘোষ ধ্বনি অঘোষ ধ্বনির ক্ষেত্রে যেমন ধরো বলতো ঘোষ ধ্বনি এবং অঘোষ ধ্বনি এই দুটোর মধ্যে, দুটোর প্রথম লেটারের মধ্যে কোনটা আগে আসে বলতো? অঘোষের অ আগে আসে নাকি ঘোষের ঘ আগে আসে বলতো? অঘোষের ক আগে আসে। অঘোষের ক আগে আসে? অঘোষের ক? প্রশ্ন করেছি যে অঘোষের অ আগে আসে, মানে অঘোষ, এই যে অঘোষ বানানটা, এই অঘোষের মধ্যে অ আগে আসে নাকি ঘোষের ঘ আগে আসে? সিম্পল একটা প্রশ্ন করেছি, যেমন ক খ গ ঘ, 4 নম্বরে আছে ঘ। সরয় সরায়া রশ্মি দীর্ঘি যদি বলো তাহলে অঘোষের অ আগে আসে না? বুঝতে পারছো না জি তোমরা মিস। নিশ্চয়ই বলছি, বাকিরা কি জি বুঝতে পারছো মিস। না? একটু চিন্তা করো, একটু যদি গভীরভাবে চিন্তা করো তাহলে মিস কি বলছি যে অঘোষের অ কিন্তু অবশ্যই আগে আসে, এবং যখন তুমি ঘোষের ঘতে যাবে তখন দেখবে যে ক খ ব্যঞ্জন বর্ণের ক খ গ ঘ, মানে 4 নাম্বার মিস বর্ণটা আমি তো হচ্ছে। ওটাই বলছিলাম, অঘোষের অ আগে আসে। আমি, তুমি তো বললে ক আগে আসে, আমি শুনলাম। ও আগে আসে বলছিলাম। আচ্ছা সরি, তাহলে হচ্ছে মিসের ভুল হয়েছে, হয়তো শুনতে ভুল হতে পারে। আচ্ছা যাই হোক, তাহলে অঘোষের অ আগে আসছে, তো সেক্ষেত্রে অঘোষ ধ্বনিগুলো কিন্তু এরকম ভাবে আগে আসবে, যেমন ক খ এরা হচ্ছে অঘোষ ধ্বনি। তারপর ধরো গ ঘ উ এরা হচ্ছে কি ঘোষ ধ্বনি। একটা জিনিস মাথায় রাখবে যে ঘোষ ধ্বনি অঘোষ ধ্বনি সবসময় জোড়ায় জোড়ায় অবস্থান করে, ঠিক আছে? জোড়ায় জোড়ায় অবস্থান করে। তো এই হলো মোটামুটি আমাদের ঘোষ ধ্বনি এবং অঘোষ ধ্বনি। তোমরা কি সবাই বুঝতে পেরেছো? মানে বাকিরা জুয়াইরিয়া বাদে, জুয়াইরিয়া মনে জি হয় মিস। ব্যাপারটা জানো, বাকিরাও কি বুঝেছো? জি মিস। আচ্ছা ঠিক আছে, তাহলে তো সহজই হয়ে গেছে, এটা আর সমস্যা নাই। পরবর্তীতে টাস্ক আছে, আমরা ওই টাস্কে গেলে আরো ক্লিয়ার হয়ে যাবে। তো এখানে দেখো এখানে উচ্চারণ করতে বলেছে আর কি, যে একটু ডিপলি উচ্চারণ করতে বলেছে, যে তোমরা এতক্ষণ যে আমরা ঘোষধ্বনি অঘোষধ্বনি সম্পর্কে জানলাম, এবার এই ঘোষধ্বনি অঘোষধ্বনি এরকম করে তোমরা হচ্ছে কি করবে উচ্চারণ করবে, তাই না? যেমন কই, খই, গই, ঘই, এখানে তুমি বুঝতে পারবে। বলো তো কইয়ের ক এটা কোন ধ্বনি বলো তো? অঘোষ ধ্বনি। অঘোষ ধ্বনি। এখানে কি স্বরতন্ত্রী কম কাঁপলো নাকি বেশি কাঁপলো বলো তো? কম কাপে। কম। হ্যাঁ, এটা একটা জিনিস এভাবে মাথায় রাখতে পারো যে অঘোষ যদি ভুলে যাও, হ্যাঁ, যে তখন ভাবতে পারো যে আমরা জানি অঘোষের ধ্বনিদার কম কাঁপে আর ঘোষের ধ্বনিদার বেশি কাঁপে। এভাবে মনে রাখতে পারো যে ঘোষের গলা বেশি কাঁপে বা ঘোষ বাবুর গলা বেশি কাঁপে। এটা একটা ট্রিক্স আর কি, ধরো মনে রাখার জন্য। তোমাদের কিন্তু ঘোষ অঘোষের মানে কাকে বলে বা এটাও তোমাদের জানা দরকার। তো ঘোষ মানে কি, যেসব ধ্বনি উচ্চারণের সময় সাধারণত স্বরতন্ত্র একটু বেশি কাঁপে, আর অঘোষ মানে কি স্বরতন্ত্রী কাঁপেই না বা একেবারে মানে কাঁপে না বললেই চলে বা অল্প কাঁপে, এরকম, এটাকে বলা হচ্ছে অঘোষ ধ্বনি। তো ঘোষ মানে কি ঘোষের স্বরতন্ত্রী কাঁপে, তো ঘোষের স্বরতন্ত্রী যখন কাঁপে তার মানে অঘোষেরটা কাঁপে না, এটা তো স্বাভাবিক, এমন একটা বিষয়। তারপর দেখো গই, ঘই, চই, ছই, জই, ঝই, চাল, ঝাল, জাল, ঝাল, টাল, ঠাল, ডাল, ঢাল। বলতো টালের টা, এই যে ট, এটা কোন ধ্বনি বলতো? অঘোষ ধ্বনি। অঘোষ ধ্বনি। এটা অঘোষ। হ্যাঁ, এটা হচ্ছে
অঘোষ ধ্বনি। আরেকটা জিনিসও তোমাদের আমি বলে দেই যে অঘোষ ধ্বনি চেনার আরেকটা উপায় আছে। সেটা হচ্ছে দেখবা যে অঘোষ ধ্বনিগুলো না, এই যে ক, খ, চ, ছ, ট, ঠ, ত, থ, প, ফ, এগুলো সবই হচ্ছে জোর। তুমি দেখবা এগুলো সবই হচ্ছে জোর লেটার। যেমন ধরো, সরি, না এটা না, এটা আসলে অপব্রহ্ম হবে, মিসের ভুল হয়েছে। আচ্ছা, তারপর দেখো টিম, থিন, দিন, টিন, তিন, থিন, দিন, ধিন, এরকম ভাবে আর কি সবগুলা মানে পড়তে বলা হয়েছে। ধ্বনিগুলা তোমাদেরকে পড়ার জন্য বলা আছে। আচ্ছা, তারপরে দেখো এখানে কি আছে। আচ্ছা, ঘোষধ্বনি অঘোষধ্বনির এই প্যাচ বুঝতে পারছো তো সবাই, তাই না? জি মিস। জি মিস। জি মিস। সবার কাছে কি ক্লিয়ার ঘোষধ্বনি অঘোষধ্বনি? জি মিস। জি মিস মিস। একটু বাংলা ধ্বনি কতটি বলেন? 25টি না? হ্যাঁ, টোটাল। আচ্ছা, এবারে দেখো যে উচ্চারণ ঠিক রেখে ছড়া পড়ি। এখানে আমরা ছিন্ন মুকুলটা পড়বো আর কি। এখানে সত্যেন্দ্রনাথ দত্তের লেখা একটি কবিতা দেয়া হলো। সত্যেন্দ্রনাথ দত্তের লেখা একটি কবিতা দেয়া হলো। সত্যেন্দ্রনাথ দত্ত 1882 সালে জন্মগ্রহণ করেছেন এবং 1922 সালে তিনি মৃত্যুবরণ করেছেন। তাকে বলা হয় ছন্দের জাদুকর। অর্থাৎ সত্যেন্দ্রনাথ দত্তকে কি বলা হয়? তাকে বলা হয় ছন্দের জাদুকর। তিনি অনেক সুন্দর করে ছন্দ করে করে বিভিন্ন ধরনের কবিতা লিখতেন, ঠিক আছে? বিভিন্ন ধরনের ছন্দ তৈরি করতে পারতেন। তাকে হচ্ছে কি বলা হয়? ছন্দের জাদুকর বলা হয়। বেনু ও বিনা, তারপরে হচ্ছে ফুলের ফসল, কুহু ও কেকা। অর্থাৎ এই যে আজকে আমরা যেটা পড়বো ছিন্ন মুকুল, এটা কিন্তু কুহু কেকা থেকেই নেওয়া হয়েছে, ঠিক আছে? যে কুহু কেকা থেকে নেওয়া হয়েছে। ইত্যাদি বিখ্যাত কবিতা হচ্ছে, ইত্যাদি তার বিখ্যাত কবিতার বই। নিচের কবিতাটি কবি কুহু ও কেকা নামের বই থেকে নেওয়া হয়েছে। নিচে আমরা কি পড়বো? নিচে আমরা পড়বো হচ্ছে ছিন্ন মুকুল। ছিন্নমুকুল কবিতাটা আসলে কি নিয়ে বলো তো? কেউ কি জানো? মানে মূল বিষয়বস্তু কি এটার? একটি ছোট্ট মেয়ে নিয়ে, একটি ছোট বাচ্চা বা মেয়ে নিয়ে। মেয়ে নিয়ে, কিন্তু মূল উপজীব্য বিষয়টা কি? মেয়েটি মারা গেছে, ঠিক আছে? জি মিস। ছোট বাচ্চা যার কথা তোমরা বললে, সেই ছোট বাচ্চাটি সবার আগে মারা গেছে। অর্থাৎ এখানে বলা আছে কবিতায় যে ছোট সদস্য সে তার পরিবারে, তার সেই ছোট্ট পিড়িখানা আর বেছানো হয় না, তার গ্যালাসেতে তার গ্লাসে পানি ভরা হয় না, তার ছোট প্লেটটাতে ভাত বাড়া হয় না, খাবার বেলায় সেই ছোট্ট সদস্যকে কেউ ডাকে না। সে সবার ছোট হলেও সবার আগে সে আধারে চলে গেছে বা অন্ধকারে চলে গেছে, মানে সে মৃত্যু মৃত্যুবরণ করেছে, এমন কিছু। অর্থাৎ একটা ছোট বাচ্চা বা ঘরের একটা ছোট সদস্য সে মারা গেছে, তার ব্যাপারে খুব বেশি শোকাহত হয়ে কষ্ট পেয়েই হচ্ছে এই কবিতাটা লেখা। ঠিক আছে, সবাই বুঝতে পেরেছো? জি মিস। জি মিস। আচ্ছা দেখো, তারপরে দেখো সবচেয়ে, এবার আমরা শুরু করি কবিতাটা। হ্যাঁ, ছিন্ন মুকুল, সত্যেন্দ্রনাথ দত্ত। সবচেয়ে ছোট যে পিড়িখানা, সেইখানে আর কেউ রাখে না পেতে। পিড়িখানা মানে কি? পিড়িখানা শব্দের মানে হচ্ছে কি? আসন পেতে বসার জায়গা, এমন কিছু, মানে বসার ছোট আসন, সেটাকে আমরা পিড়িখানা বলি। তো সবচেয়ে ছোট যে পিড়িখানা, সেখানে আর কেউ রাখে না পেতে। সেই ছোট্ট সদস্যের জন্য যে পিড়িখানাটা বরাদ্দ ছিল, সেই পিড়িখানা আর কেউ পাতে না। ছোট থালায় হয় না খুব ভাত বাড়া। ছোট সদস্যের জন্য যে ছোট থালা বা খাবারের প্লেট আমরা বলি থালাকে, সেটা আর ভাত বাড়া হয় না সেখানে। জল ভরে না ছোট্ট গ্যালাসেতে। এই যে গ্যালাসে, গ্যালাসেটা কি ভাষা বলো? কি ধরনের, এটা কি ধরনের ইয়া বলো তো? আঞ্চলিক গ্যালাস। শব্দ। হ্যাঁ, এটা হচ্ছে একটা আঞ্চলিক শব্দ। এটা প্রমিত শব্দটা কি? গ্লাস। এটা কি উচ্চারণগত পরিবর্তন নাকি শাব্দিক পরিবর্তন বলো তো? উচ্চারণগত পরিবর্তন। পরিবর্তন। ইয়াস, এটা হচ্ছে উচ্চারণগত পরিবর্তন, গ্যালাস এবং গ্লাস। আচ্ছা, বাড়ির মধ্যে সবচেয়ে যে ছোট, খাবার বেলায় কেউ ডাকে না তাকে, কারণ সে তো পৃথিবীতেই নেই, সে তো মারা গেছে, তো তাকে খাবারের সময় কেউই ডাকে না। সবচেয়ে যে শেষে এসেছিল, তারই খাওয়া ঘুচেছে সবার আগে। অর্থাৎ সবচেয়ে যে শেষে এসেছে মানে সবচেয়ে ছোট সদস্য, সে হয়তো সবচেয়ে ছোট সন্তান, সে সবার আগে এসেছে পৃথিবীতে, সবার আগে এসে সে সবার আগেই চলে গেছে। অর্থাৎ তারই খাওয়া ঘুচেছে সবার আগে। ঘুচেছে মানে কি বলতো? এখানে ঘুচেছে বলতে কি বোঝানো হয়েছে বলতো? শেষ হয়েছে। আছে।
হ্যাঁ, শেষ হয়েছে। অর্থাৎ সবচেয়ে যে ছোট তার খাওয়াটাই সবার আগে ঘুচেছে। তার খাওয়াই সবার আগে শেষ হয়েছে। সে তো আর পৃথিবীতে নেই, তাই জন্য। আচ্ছা। সবচেয়ে যে অল্পে ছিল খুশি, খুশি ছিল ঘেঁষাঘেঁষির ঘরে। সবচেয়ে যে অল্পে ছিল খুশি অর্থাৎ ওই শিশুটি হয়তোবা খুব অল্পেতেই খুশি হয়ে যেত, হ্যাঁ? বাচ্চারা সাধারণত খুব অল্পতেই খুশি হয়ে যায় না। দেখবে যে খুব সহজে তাদেরকে খুশি করা যায়। তুমি তার জন্য একটা ছোট্ট খেলনা এনেছো, সে খুশি হয়ে যাচ্ছে। তুমি যার সাথে একটু হাসি দিয়ে কথা বলছো, একটা ছোট্ট চকলেট এনে দিয়েছো, মানে সেটার দামটা কোনো ম্যাটার করে না। ধরো আমরা খুব অল্প দামি একটা কিছু তাকে দিলাম। ৳১, ৳২ এরকম চকলেট তাকে এনে দিলাম। অথচ দেখবে যে সে কতটা খুশি হয়ে গেছে, তাই না? ছোট বাচ্চারা সাধারণত এরকমই হয়। তারা খুব ছোট, ছোট উপহারে বা ছোট, ছোট একটু আদরের জন্য আসলে তারা আদরের কাঙাল, তাই না? তারা খুবই ভালোবাসে একটু আদর পেতে। ছোট, ছোট ব্যাপারে তারা খুব খুশি হয়ে যায়। তো সেটাই বলেছে সবচেয়ে যে অল্পে ছিল খুশি, খুশি ছিল ঘেঁষাঘেঁষির ঘরে। আর ঘেঁষাঘেঁষির ঘর মানে কি? বহুজন একত্রে যে ঘরে বসবাস করে সেটাকে বলা হচ্ছে ঘেঁষাঘেঁষির ঘর। সবচেয়ে খুশি ছিল ঘেঁষাঘেঁষির ঘরে। মানে সে সবাই একসাথে যখন ছিল, এই ছোট্ট শিশুটি অনেক বেশি তখন খুশি ছিল। সেই গেছে হায় হাওয়ার সঙ্গে মিশে, দিয়ে গেছে জায়গা খালি করে। মানে সে যেহেতু চলে গেছে, সে হাওয়ার সঙ্গে মিশে গেছে এরকম ভাবে শোক প্রকাশ করা হচ্ছে। সে হাওয়ার সঙ্গে মিশে গেছে, সে জায়গাটা ফাঁকা করে গেছে। তার কারণ তার জায়গাগুলো আর আসলে কেউ ওরকম ভাবে আমরা ফিল করছি না। সে নেই এই পৃথিবীতে। এটা কষ্ট প্রকাশ করছে, হ্যাঁ? তারপরে কি লিখছে দেখো, ছেড়ে গেছে পুতুল পুতির মালা। তার যে খেলার পুতুল সেগুলো ছেড়ে চলে গেছে। পুতির মালা কি? পুঁতি দিয়ে যে মালা তৈরি করা হয়, সেই জিনিসগুলো সে ছেড়ে চলে গেছে। ছেড়ে গেছে মায়ের কোলের দাবি। অর্থাৎ তার মায়ের কোলের যে দাবি, সে তার মায়ের কোলে থাকতো, সে দাবি ছেড়ে সে চলে গেছে পৃথিবী ছেড়ে। ভয়তরা ছিল যে সবচেয়ে, সেই খুলেছে আঁধার ঘরের চাবি। অর্থাৎ যার সবচাইতে বেশি ভয় ছিল। ভয়তরাস মানে কি বলতো? ভয়তরাস মানে কি বলতো? তরাস মানে এখানে কি বুঝিয়েছে বলো? মিস কিন্তু লাস্ট ক্লাসেই বলেছিলাম। ভয় মিস। হুম। তরাস মানে হচ্ছে ভয় করা বা আতঙ্ক এমন কিছু। ভয় তরাসে ছিল যে সবচেয়ে, সেই খুলেছে আঁধার ঘরের চাবি। অর্থাৎ অন্ধকার ঘরের চাবি মানে মৃত্যু দ্বারকে এখানে বোঝানো হয়েছে। অন্ধকার আধার বলতে এখানে মৃত্যু দ্বারকেই বোঝানো হয়েছে। তো সেই খুলেছে আঁধার ঘরের চাবি। সে সবচেয়ে বেশি ভয় থাকতো, যেহেতু ছোট বাচ্চা, ছোট বাচ্চারা সাধারণত ভয় তো পাবেই আধার অন্ধকার ঘরে, তাই না? তো সেই অন্ধকারকে যে ছোট বাচ্চা ভয় পেত, সেই সবার আগে আঁধার ঘরে চলে গেছে। তারপরে কি আছে দেখো, সবচেয়ে যে ছোট কাপড়গুলি, সেগুলি কেউ দেয় না মেলে ছাদে। তার ছোট ছোট কাপড়গুলো কেউ আর ছাদে মেলে দেয় না। যে শয্যাটি সবার চেয়ে ছোট, আজকে সেটি শূন্য পড়ে কাঁদে। অর্থাৎ যে শয্যাটি মানে কি? যার শোয়ার জায়গা। শয্যা মানে কি? এখানে শোবার জায়গা বোঝানো হয়েছে। যে শয্যাটি, ওই ছোট বাচ্চাটা, শয্যাটা নিশ্চয়ই তার উচ্চতা, তার হাইট অনুযায়ী হবে, ছোট হবে, খুব কিউট হবে, খুব আদুরে হবে, তাই না? তার শয্যাটি। তো সেই আদুরে শয্যাটা বা সে জায়গায় সে ঘুমোতো, সেটি শূন্য পড়ে কাঁদে। আচ্ছা। তারপরে কি, সব ছোট্ট যে জন ছিল রে সবচেয়ে, সেই দিয়েছে সকল শূন্য করে। আর যে সবচাইতে ছোট্ট ছিল, সেই সবাইকে আসলে শূন্য করে দিয়ে চলে গেছে। খুব একটা মানে দুঃখের ব্যাপার আর কি এখানে বোঝানো হয়েছে। একটা ছোট বাচ্চা, সে মারা গেছে, সে পৃথিবী ছেড়ে চলে গেছে। কতটাই না কষ্ট হচ্ছে, তাই না সবার? তো এই কষ্টটা প্রকাশ করতেই এখানে ছিন্ন মুকুল কবিতাটি লেখা হয়েছে। তার মূল উপজীব্য বিষয়টা কি বুঝতে পেরেছো যে কি বোঝানো হয়েছে ছিন্ন মুকুলে? সবাই কি বুঝেছো? জি মিস। আচ্ছা। তারপর দেখো শব্দের অর্থ আছে গ্যালাস, গ্লাস, ঘেঁষাঘেঁষির ঘর, বহুজন একত্রে থাকার ঘর। ঘোচা, শেষ হওয়া। তরাস, ত্রাস বা ভয়। পিঁড়ি, বসার ছোট আসন। পুঁতির মালা, পুঁতি দিয়ে তৈরি মালা। পেতে রাখা, বসার জন্য মেঝেতে রাখা। ভাত বাড়া, খাওয়ার জন্য ভাত থালায় রাখা। শয্যা, শোয়ার বিছানা। আচ্ছা, এই গেল। সবাই তো বুঝতে পারছো না? শুনতে পাচ্ছ মিসকে ঠিকঠাক? জি মিস। জি মিস। আচ্ছা, এবার আমরা আবারও ধ্বনিতেই যাব। দেখো, উচ্চারণের সময়ে কি বলেছে, একটু আগে আমরা ঘোষধ্বনি অঘোষধ্বনি পড়েছিলাম। এবার আমরা অল্প প্রাণধ্বনি মহাপ্রাণধ্বনিটাও একটু জেনে ফেলবো।
উচ্চারণের সময় অঞ্চলভেদে ঘোষধ্বনি অঘোষধ্বনিতে পরিণত হতে পারে। অর্থাৎ যখন একটা কোনো কিছু উচ্চারণ হবে তখন ঘোষধ্বনি অঘোষে পরিণত হতে পারে। যেমন এখানে এই কথাটা তোমরা এখানে বুঝতে পারবে, যে একটু নিচে গেলে এই কথাটা তোমরা তার উদাহরণটা বুঝতে পারবে, যে এই যে সবচেয়ে, এখানে যে বয়ের উচ্চারণটা হলো না, এটা কিন্তু অঞ্চল ভেদে এটা উচ্চারণটা সবচেয়ে হয়, সবচেয়ে মানে পদই সবচেয়ে। অনেকেই আছে আঞ্চলিক আঞ্চলিক ভাষা এটাকে সবচেয়ে বলে না, আমরা বলি না যে সবচেয়ে পুরনো, সবচেয়ে ভালো, সবচেয়ে বেশি। অনেকের আঞ্চলিক ভাষাটা এমন হয় যে বয়ের উচ্চারণ তারা পয়ের মতো করে, যে সবচেয়ে বলে। হ্যাঁ, এটা হচ্ছে অঞ্চলভেদে বর্ণটির একটা উচ্চারণ এরকম হতে পারে। এটার প্রমিত রূপটা কিন্তু হবে সবচেয়ে। এটা ঘোষধ্বনি অঘোষধ্বনিতে পরিণত হয়েছে। কিভাবে হয়েছে সেটা মিস একটু পরে তোমাদেরকে বুঝিয়ে বলছি। তো এই যে আমরা এই লাইনটা পড়লাম, এটার অর্থ কিন্তু এটাই, যে সম এবং অঞ্চল ভেদে ঘোষধ্বনি অঘোষধ্বনিতে পরিণত হতে পারে, কিংবা অঘোষধ্বনি ঘোষধ্বনিতে পরিণত হতে পারে। আবার অল্প প্রাণধ্বনি বদলে মহাপ্রাণধ্বনি হয়ে যেতে পারে, কিংবা মহাপ্রাণধ্বনি বদলে অল্প প্রাণধ্বনি হয়ে যেতে পারে। ষষ্ঠ শ্রেণীতে তোমরা শিখেছো বাতাস কম বেশির কারণে ধ্বনির অল্প প্রাণ বা মহাপ্রাণ হয়। যেমন এবার দেখো এখানে কি কি আছে অল্প প্রাণে। অল্প প্রাণে আছে হচ্ছে ক, গ, চ, জ, ট, ড, ত, দ, প, ব। এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে অল্প প্রাণ। হ্যাঁ, অল্প প্রাণ। এবং আরো আছে খ, ঘ, ছ, ঝ, ঠ, ঠ, থ, ধ, ফ, ভ। এগুলো কি, এগুলো হচ্ছে ধ্বনি মহাপ্রাণ। ঠিক আছে, অল্প প্রাণ এবং মহাপ্রাণ। এবার আমরা একটু জানবো যে অল্প প্রাণটা আসলে কি। অল্প প্রাণ মানে হচ্ছে নিঃশ্বাস যখন জোরে সংযোজিত হয় না। অল্প প্রাণের ক্ষেত্রে কি নিঃশ্বাস জোরে সংযোজিত হয় না, কিন্তু মহাপ্রাণের ক্ষেত্রে নিঃশ্বাস একটু জোরে সংযোজিত হয়। এখানে এটা সম্পূর্ণটা হচ্ছে নিঃশ্বাসের কারণে আমরা এরকম বলতে পারি, যেটা আসলে নিঃশ্বাস রিলেটেড একটা বিষয়। যে আমরা যখন অল্প প্রাণটা পড়ি, অল্প প্রাণ শব্দগুলো যখন আমরা পড়ি, ক, গ, চ, জ, ট, ড, ত, দ, প, ব। তো এই অল্প প্রাণের ক্ষেত্রে কি হয়, অলরেডি নিঃশ্বাস জোর সংযোজিত হয় না। কিন্তু মহাপ্রাণের ক্ষেত্রে দেখবা যে নিঃশ্বাস জোর সংযোজিত হয়ে আসছে। যেমন ধরো খ, ঘ, ছ, ঝ। এদের ক্ষেত্রে কি হচ্ছে, নিঃশ্বাস জোর কিন্তু সংযোজিত হয়ে যাচ্ছে, তাই না? এটাই হচ্ছে অল্প প্রাণ এবং মহাপ্রাণ। এবার অল্প প্রাণ এবং মহাপ্রাণ কিভাবে চিনবে বা কিভাবে বুঝবে, একটু সহজ হয়ে যাবে। এখন দেখবে মিস বলবো, অল্প প্রাণগুলো হচ্ছে অল্প প্রাণ মহাপ্রাণ। মিস শুরুতে বলেছি যে অল্প প্রাণ এবং মহাপ্রাণ কিন্তু কিরকম হবে, এরা একা হবে বা সিঙ্গেল হবে। ঘোষধ্বনি অঘোষধ্বনি কিন্তু জোড়ায় জোড়ায় হয়েছিল, যেমন ক, খ অঘোষধ্বনি হয়েছে, এবং তারপরে গ, ঘ, উ আবার ঘোষধ্বনি হয়েছে, এরকম ভাবে জোড়া জোড়া অবস্থান করেছে। কিন্তু অল্প প্রাণ মহাপ্রাণের ক্ষেত্রে এরা কিন্তু এককভাবে অবস্থান করবে। যেমন ধর এখানে আছে যে ক, এখানে আছে ক। এই কটা, এটা একটা অল্প প্রাণ ধ্বনি। এটা হচ্ছে একটা অল্প প্রাণ ধ্বনি। অল্প প্রাণ মহাপ্রাণের ক্ষেত্রে তোমরা দেখবে যে সাধারণত বিজোড় যে ব্যাপারগুলো আছে, এটা মিস একটু আগেই বলছিলাম, বিজোড় যেগুলো আছে সেগুলো হবে হচ্ছে অল্প প্রাণ। এবং যেই জিনিসগুলো দেখবা যে, যেমন ধরো ক, এটা তুমি ক বললে, ক বর্ণমালার কত নম্বরে আছে বলো তো, ব্যঞ্জন বর্ণের কত নম্বরে আছে বলো ক? মিস 1 নম্বরে আছে। 1 নম্বরে আছে। তো এই যে 1 নম্বর, একটা হচ্ছে কিন্তু একটা বিজোড় সংখ্যা, বিজোড় সংখ্যা, এবং এটা কি হয়ে গেছে, এটা একটা অল্প প্রাণ। আবার গ দেখো, গ কত নম্বরে আছে বলো তো ব্যঞ্জন বর্ণের? 3 নম্বরে। 3 নম্বর। নম্বরে। তাহলে 3 কি একটা বিজোড় সংখ্যা না? জি মিস। জি মিস। তাহলে দেখো এটা একটা অল্প প্রাণ হয়ে গেল। এরকম এইরকম আর কি হয়ে থাকে অনেক সময়। আচ্ছা দেখো, তারপরে আমরা কি করব, এবার আমরা অঘোষ, আচ্ছা নাসিক্য ধ্বনিগুলো বলেছিলাম তোমাদেরকে। জি মিস। জি মিস। আচ্ছা, অল্প প্রাণ মহাপ্রাণের ক্ষেত্রেও কিন্তু অল্প প্রাণটা অনেক সময় আগে আসবে। অল্প প্রাণ মহাপ্রাণ কিভাবে চিনবে, কিভাবে চিনবে বলো তো? অল্প প্রাণের কিন্তু, অল্প প্রাণ এবং মহাপ্রাণের মধ্যে অল্পের যে অ, এটা কিন্তু আগে আসে।
তো সেক্ষেত্রে অল্প প্রাণগুলো আগে আসবে এবং মহাপ্রাণের যে ম সেটা কিন্তু পরে আসে। মানে কফ যদি তুমি কাউন্ট করো বা পড়ো তাহলে দেখবে যে মটা পরে আসে। তো সেক্ষেত্রে অল্প প্রাণটাই আগে আসে। আচ্ছা, তারপর এখন তোমরা যদি তোমাদেরকে নিয়ে যদি একটু এখানে উদাহরণ দেই, এই জিনিসগুলো দিলেই তোমরা আর কি বুঝতে পারবে ব্যাপারটা কি হয়েছে। যেমন দেখো এখানে সবচেয়ে বলেছে অঞ্চল ভেদে বর্ণটির উচ্চারণ হতে পারে হচ্ছে প দিয়ে এবং সবচেয়ে বর্ণটির প্রমিত উচ্চারণটা যা হবে সেটা হবে ব দিয়ে। এখানে কোন ধরনের পরিবর্তন হয়েছে? ঘোষ ধ্বনি অঘোষ ধ্বনি হয়েছে। কেন কেউ বলতে পারবে যে কেন এখানে ঘোষ ধ্বনিটা অঘোষ হয়েছে? আচ্ছা মিস বলছি, দেখো এখানে ঘোষ ধ্বনি কেন অঘোষ ধ্বনি হয়েছে? আচ্ছা বলো তো, বটা কি ধরনের ধ্বনি বলো তো? ব কি ধরনের ধ্বনি? একটু আগে তো মিস পড়িয়েছি তোমাদেরকে। বটা কি ঘোষ ধ্বনি নাকি অঘোষ ধ্বনি? মিস কেউ বলতে ঘোষ। পারছে না? হ্যাঁ, ব হচ্ছে একটা ঘোষ ধ্বনি। আর প কি বলতো? অঘোষ ধ্বনি। প একটা অঘোষ ধ্বনি। হ্যাঁ, এরপর দেখো তোমরা যখন এই ধরনের আইডেন্টিফিকেশনের ব্যাপারগুলো আসবে, হ্যাঁ, যে এখানে কোন ধরনের পরিবর্তন হয়েছে, তখন তোমরা আগে দেখবে যে সবটাই আগে দেখে ফেলবে যে একটা একটা শব্দ যেমন প এবং ব, এখানে দেখবে যে অল্প প্রাণ মহাপ্রাণের ক্ষেত্রে কি অবস্থা। যদি দেখো যে দুটোই অল্প প্রাণ, তাহলে এখানে তোমার আর অল্প প্রাণ মহাপ্রাণে যাওয়ার দরকার নেই। যেমন এখানে ধরো প এবং ব, এখানে দুইটাই দেখবা যে দুইটাই কি দেখো তো অল্প প্রাণ না? জি মিস। দুইটাই অল্প প্রাণ না? যেহেতু দুইটাই অল্প প্রাণ, তাহলে এক্ষেত্রে তোমার আর অল্প প্রাণ মহাপ্রাণ চিন্তা করতে মিস একটু হবে না। আমাকে আবার বুঝিয়ে দেন তো উচ্চারণ ঠিক, উচ্চারণের এটা। শোনো, এই যে এখানে আছে যে সবচেয়ে, সবচেয়েটা এখানে ব দিয়ে উচ্চারণ করা আছে না? তো সবচেয়ে মেইন মানে উচ্চারণটা কিন্তু সবচেয়ে মানে ব দিয়ে, ঠিক আছে? তো বর্ণটির প্রমিত উচ্চারণটা হবে ব দিয়ে সবচেয়ে, কিন্তু অঞ্চল ভেদে এটার উচ্চারণটা কেমন হয়? আঞ্চলিক হয়। যেমন সবচেয়ে, অনেকে সবচেয়ে বলে। এবার তুমি এটাকে কিভাবে বুঝবে যে এটা ঘোষ ধ্বনি নাকি অঘোষ ধ্বনি নাকি অল্প প্রাণ নাকি মহাপ্রাণ, কোনটা কি পরিবর্তন হয়েছে? এটা যদি তুমি চিন্তা করো, তাহলে শুরুর দিকেই হচ্ছে তোমাকে চিন্তা করতে হবে যে ঘোষ যেই দুইটা দেয়া আছে, প্রমিত উচ্চারণটা দেয়া আছে। ধরো এখানে প্রমিত উচ্চারণ কোনটা বলতো? মানে প্রমিত শব্দটা কি সবচেয়ে মধ্যে? প্রমিত ধ্বনিটা কি বলতো? মানে মেইন ধ্বনিটা কি সবচেয়ে উচ্চারণের? ব। এই যে বটা, এটা শুদ্ধ, এটা কি ব শুদ্ধ নাকি প শুদ্ধ? সবচেয়ে শুদ্ধ নাকি সবচেয়ে শুদ্ধ? কোনটা শুদ্ধ? সবচেয়ে সবচেয়ে। ব শুদ্ধ। সবচেয়ে। ব, তাহলে বটা হচ্ছে শুদ্ধ। তো এখানে এই বটার উচ্চারণ যখন সবচেয়ে মানে তোমার আঞ্চলিক হয়ে যাবে, তখন তুমি চিন্তা করবে, তখন তোমাকে এরকম প্রশ্ন করবে যে এখানে কোন ধরনের পরিবর্তন হয়েছে। তখন তুমি চিন্তা করবা যে এটা কি ঘোষ অঘোষ নাকি অল্প প্রাণ মহাপ্রাণ। ঘোষ অঘোষের ক্ষেত্রে যখন দেখবা, তখন দেখবা যে প এবং ব, প হচ্ছে একটা অল্প প্রাণ হবে, ধ্বনি হবে, এবং ব হচ্ছে একটা অল্প প্রাণ ধ্বনি। তোমরা যদি এখানে উপরে একটু খেয়াল করো যে প এবং ব দুইটাই হচ্ছে অল্প প্রাণ ধ্বনি। আবার তো যেহেতু দুইটাই অল্প প্রাণ ধ্বনি হচ্ছে, তো সেক্ষেত্রে তোমাদের এখানে উচ্চারণের পরিবর্তনের ক্ষেত্রে অল্প প্রাণ মহাপ্রাণ চিন্তা করতে হবে না, কারণ দুইটাই অল্প প্রাণ। বুঝতে পেরেছ? দুইটাই যেহেতু অল্প প্রাণ, তো সেই ক্ষেত্রে তোমার এখানে উচ্চারণের পরিবর্তনে অল্প প্রাণ মহাপ্রাণ নিয়ে ভাবতে হবে না। তখন তোমাদের কি নিয়ে ভাবতে হবে? তখন তোমরা ঘোষ অঘোষে চলে যাবে। ঘোষ অঘোষে যাও, ঘোষ অঘোষে যাও, তাহলে দেখতে পাবে যে প একটা কি ধরনের ধ্বনি বলতো? ঘোষ নাকি অঘোষ? প কি ধরনের ধ্বনি? ঘোষ অঘোষ। নাকি অঘোষ? অঘোষ ধ্বনি। না, ধ্বনি। হ্যাঁ, প হচ্ছে অঘোষ ধ্বনি। আর ব কি ধরনের ধ্বনি বলতো? ঘোষ ঘোষ ধ্বনি। ধ্বনি। ঘোষ ধ্বনি। ঘোষ তাহলে ধ্বনি। এখানে ঘোষ এবং অঘোষের উচ্চারণটা পরিবর্তনটা হবে কি ঘোষ এবং অঘোষের পরিবর্তনটা ঘোষ এবং অঘোষের। এখন তুমি বলবে যে মিস আমি কিভাবে বুঝবো যে অঘোষ ধ্বনি ঘোষ ধ্বনি হয়েছে নাকি এখানে ঘোষ ধ্বনি অঘোষ ধ্বনি হয়েছে? আর একটা জিনিস তো বুঝতে পারছো যে এখানে ঘোষ অঘোষের ব্যাপার আসবে, তাই না? কারণ প ব, তার মধ্যে প হচ্ছে অঘোষ ধ্বনি এবং ব হচ্ছে ঘোষ ধ্বনি। তো এখানে উচ্চারণের পরিবর্তনে ঘোষ বা অঘোষই হবে। কিন্তু কোনটা কি হয়েছে এটা কিভাবে বুঝবো মিস? তোমরা বলতে পারো যে মিস এখানে ঘোষ অঘোষ হয়েছে নাকি অঘোষ ঘোষ হয়েছে।
তখন তুমি চিন্তা করবা যে বর্ণটির প্রমিত উচ্চারণটা আসলে কি। বর্ণটির প্রমিত উচ্চারণটা আসলে কি? প্রমিত উচ্চারণটা ব। তো ব কি ধরনের ধ্বনি বলো? ঘোষ নাকি অঘোষ? ঘোষ। ঘোষ ধ্বনি। ঘোষ। ঘোষ ধ্বনি। হ্যাঁ, তাহলে এই যে ঘোষ ধ্বনি অঘোষে পরিণত হয়েছে। অর্থাৎ এই যে ঘোষ, ব হচ্ছে ঘোষ ধ্বনি। হ্যাঁ, মেইন যে প্রমিত উচ্চারণ, সবসময় প্রমিতটার দিকেই খেয়াল রাখবা। এরপরে যত আছে পিরি, তারপরে কি আছে, পিরির পরে কি আছে দেখো, ছোট, ছোট। এখানে এই যে এটাকেই সবচেয়ে বেশি গুরুত্ব দিবা। এটাকেই সবচেয়ে বেশি গুরুত্ব দিবা। এটাকে গুরুত্ব দিয়ে তারপর তুমি হচ্ছে লিখে ফেলবা যে এখানে ঘোষ ধ্বনি অঘোষ হয়েছে। এখানে কিন্তু অঘোষটা ঘোষ হয়নি, ঘোষটা অঘোষ হয়েছে। কারণ ব হচ্ছে একটা ঘোষ ধ্বনি আর বটাই হচ্ছে প্রমিত, তার মানে ঘোষ ধ্বনি অঘোষ হয়েছে। বুঝতে পেরেছো সবাই? জি জি মিস। মিস। মোটামুটি মিস। বুঝেছো? আরো বাকিগুলো মিস বুঝাচ্ছে, তাইলে হচ্ছে আরো সহজ হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা। এবারে দেখো, এবারে আমরা যদি পিরিয়ডটা দেখি, এখানে পিরি যদি আমরা বলি তাহলে অঞ্চলভেদে এটা ফিরি বলে অনেকে। হ্যাঁ, যে ফিরিটা পেতে বসো। তো এটা হচ্ছে আঞ্চলিক, আঞ্চলিক যদি বলি তাহলে এটা হবে প। কিন্তু এটা যদি প্রমিত বলো তখন এটা কিন্তু মেইন উচ্চারণটা কিন্তু হচ্ছে পিরি। একটু আগে আমরা দেখলাম ছিন্নমুখ তুলে যে পিরি পেতে বসা। তো এই যে পিরি, এখানে পিরি বলো তো, এখানে ফ এবং প এদের মধ্যে কি ধরনের হবে বলো তো? আচ্ছা, এটাও মিস বলে দেই। এখানে প এবং ফ এর ক্ষেত্রে দেখবে কি দেখবা, ঘোষ অঘোষের ক্ষেত্রে যাও। প কি ধরনের ধ্বনি বলো তো? অঘোষ নাকি ঘোষ ধ্বনি? প ফ কি ধরনের ধ্বনি বলো? জোড়া আছে কিন্তু। জোড়া মানে কি বলেছিলাম মিস? মিস অঘোষ ধ্বনি। মিস অঘোষ Yes, ধ্বনি। অঘোষ ধ্বনি। তাহলে এখানে তোমাকে কি বাদ দিয়ে ফেলতে হবে? যেহেতু প ফ দুটোই হচ্ছে অঘোষ ধ্বনি, তার মানে তোমাকে ঘোষ অঘোষের ব্যাপারটা বাদ দিয়ে ফেলতে হবে। যেহেতু দুইটাই অঘোষ চলে আসছে, দুইটাই অঘোষ ধ্বনি না? প এবং ফ দুইটাই অঘোষ ধ্বনি না বলো? যেহেতু দুইটাই অঘোষ ধ্বনি চলে আসছে, তাহলে তোমাকে ঘোষ অঘোষের চিন্তা বাদ দিতে হবে। উচ্চারণের পরিবর্তনে ঘোষ অঘোষের চিন্তা তুমি বাদ দিয়ে ফেললা। বাদ দিয়ে ফেললে আর কি থাকে? অল্প প্রাণ মহাপ্রাণ। এবার ফ কি ধরনের ধ্বনি বলো? মহাপ্রাণ নাকি অল্প প্রাণ? হ কি ধরনের ধ্বনি বলো? মহাপ্রাণ। মহাপ্রাণ। অল্প আর প্রাণ ধ্বনি। হুম, হ তো মহাপ্রাণ ধ্বনি। দেখো ভালো করে বইয়ে দেখো, এই যে দেখো, এখানে দেখো, এই যে দেখো, কে বলেছে মিস অল্প আমি প্রাণ প ধ্বনি? শুনতে পাইছিলাম। আচ্ছা, এই যে দেখো, ফ। ফ হচ্ছে মহাপ্রাণ ধ্বনি। আর প কি ধ্বনি? প হচ্ছে অল্প প্রাণ ধ্বনি। তো আমরা দেখলাম যে ফ এবং প হচ্ছে কোনটা কি ধ্বনি। তো এবার বলো তো যেটা কি পরিবর্তন হবে, কি ধ্বনি কিসে পরিণত হবে বলো তো? কে বলবে বলো তো? এটা কোন ধ্বনিটা কোন ধ্বনিতে পরিবর্তন হয়েছে না দেখে? অল্প মানে প্রাণ বুঝাতে ধ্বনি মহাপ্রাণ ধ্বনি হয়েছে। কেন হয়েছে? হচ্ছে প্রমিত উচ্চারণে প, প হচ্ছে অল্প প্রাণ, হ্যাঁ, আর অল্প প্রাণ ধ্বনিতে ফ হয়ে গেছে। হ হয়ে গেছে, তাহলে মহাপ্রাণ হয়ে গেছে, তাই না? তাহলে কি হলো? তাহলে এই যে অল্প প্রাণ ধ্বনি মহাপ্রাণ ধ্বনিতে পরিণত হয়ে গেছে। দেখছো, আরো বাকিগুলো করলে আরো সহজ হয়ে যাবে। মজার না এগুলো অনেক? জি মিস। আচ্ছা, সবাই কি বুঝতে পারছো নাকি? জি মিস। জি জি মিস। মিস। শুরুর দিকে একটু পেচ লাগবে, আস্তে আস্তে প্র্যাকটিস করলে ঠিক হয়ে যাবে। তারপর দেখো যে ছোট, ছোট যদি তুমি প্রমিত উচ্চারণ করো তাহলে ছোট ট থাকবে। আর যদি এটা আঞ্চলিক বলো তাহলে হবে ছোট। হুম, ছোট হয়ে যাবে। তাইলে দেখো এখানে কোন ধ্বনির পরিবর্তন হবে? এটা তোমরা কেউ একজন আমাকে কি বলতে পারো বুঝিয়ে? ঘোষ থেকে অঘোষ থেকে ঘোষ না। একদম শুরু থেকে আমাকে বুঝিয়ে বলো যে কিভাবে এটা হলো। ডটা কোন ধ্বনি বলো তো? ড হচ্ছে ঘোষ ধ্বনি আর ট হচ্ছে অঘোষ ধ্বনি। হুম। ট যেহেতু প্রমিত, হুম, সেজন্য হচ্ছে অঘোষ থেকে ঘোষ ধ্বনি হয়েছে। ঘোষ ধ্বনি হয়েছে। ভেরি গুড। এই তো দেখেছো এখন ছোট কত সহজ হয়ে গেছে না? আচ্ছা, তোমরা বাকিরাও কি বুঝতে পেরেছো? জি মিস। জি মিস। আচ্ছা বলো তো, জুয়াইরিয়া বললে না মাত্রই উত্তরটা? জি মিস।
জয়রিয়া তুমি বলো তো, তুমি কেন অল্পপ্রাণ মহাপ্রাণ বাঁচলে না? এটা তো অল্পপ্রাণ মহাপ্রাণ হইতে পারতো, কেন হইলো না? কেন হইলো না জোড়া জয়রিয়া? শব্দ। হ্যাঁ, জোড়া শব্দ জোড়া হচ্ছে শব্দ। না। জোড়া শব্দ, কিন্তু এটা ওইটা কোন ধ্বনি ছিল বলো তো? জোড়া শব্দ ট আর ড কোন ধ্বনি ছিল ওরা? ট হচ্ছে অল্প প্রাণ, ড অল্প আর প্রাণ, তাই ড না? অল্প প্রাণ। হ্যাঁ, যেহেতু দুইটাই অল্প প্রাণ, সেই জন্য আমরা অল্প প্রাণ মহাপ্রাণ বাদ দিয়ে ঘোষ অঘোষের কথা চিন্তা করেছি। আচ্ছা, তো এই গেল। এরপরে পেতে, এখানে পেতে প্রমিত হবে পেতে মানে প, আর যদি এটা আঞ্চলিক বলো তাহলে হবে ফেতে। তোমার আমি ফেতে চাই, হ্যাঁ, আঞ্চলিক ভাষা। এটা আমাকে কে বুঝিয়ে বলবে? জুয়াইরিয়া বাদ দিয়ে অন্য একজন বলো। কেউ সাহস করতে পারছো না? মিস সুবা? আমি বলি। মিস আমি বলি। আচ্ছা, কে আগে বলবে বলো? সুবা বলো, হ্যাঁ সুবা বলো। মিস এটা অল্প প্রাণ ধ্বনি মহাপ্রাণ ধ্বনি হয়েছে, কারণ এখানে প হচ্ছে অল্প প্রাণ ধ্বনি আর ফ হচ্ছে মহাপ্রাণ ধ্বনি। হুম আর আমরা যদি ঘোষ ধ্বনি আর অঘোষ ধ্বনির দিক দিয়ে দেখি, তাহলে হুম। প এবং ফ দুইটাই অঘোষ ধ্বনি, তাই এটা হচ্ছে ঘোষ ধ্বনি বা অঘোষ ধ্বনিতে পরিবর্তন করা যাবে না। কিন্তু যদি যাবে না। আমরা অল্প প্রাণ এবং মহাপ্রাণ ধ্বনি দিয়ে দেখি, তাহলে অল্প প্রাণ ধ্বনির দিক দিয়ে প হচ্ছে অল্প প্রাণ আর মহাপ্রাণ হচ্ছে ফ। প। এবার তুমি বলো অল্প প্রাণ থেকে মহাপ্রাণে গেল কেন? কেন গেল? এটা তো মহাপ্রাণ থেকে অল্প প্রাণ হইতে পারতো, অল্প প্রাণ থেকেই কেন মহাপ্রাণে গেল? এই উত্তরটা কে দিবে আমাকে, যে কেন অল্প থেকে মহাতে গেল? মিস আমি বলি। বলো তো। প হচ্ছে অল্প প্রাণ, আর প্রমিত উচ্চারণ হচ্ছে প। পটা হচ্ছে প্রমিত হ্যাঁ উচ্চারণ। হ্যাঁ, এই তো দেখেছো। এই জিনিসগুলা একটু খেয়াল করবে যে কেন হয়েছে, কারণ পটা হচ্ছে এখানে প্রমিত। হ্যাঁ, তুমি সুবা বলেছো, সুন্দর করে বলেছো, সুবারটা হয়েছে। কিন্তু একটু খেয়াল করো, এই যে পটা এখানে, এই যে পটা, এই পটা কিন্তু এখানে প্রমিত। যেহেতু প্রমিত, প্রমিতটাই কিন্তু আঞ্চলিক হয়েছে। হ্যাঁ, তাহলে তোমাকে খেয়াল রাখতে হবে যে প্রমিতটাই আঞ্চলিক হচ্ছে, সেই জন্যই এটা কি হয়েছে? অল্প প্রাণ মহাপ্রাণে হয়েছে, মহাপ্রাণ অল্প প্রাণে হয় নাই। শেষ। এবার ভাত। ভাত অনেকে ভাতও বলে, আর প্রমিত হচ্ছে ভাত। এটা কে বলবে আমাকে? এটা হচ্ছে জিমি, তুমি বলবা, বলো। মিস এখানে আমরা শব্দ দেখতে পাচ্ছি যে ভাত আছে, এখানে যেটা ব ওটা হলো ঘোষ, আর ভটাও ঘোষ। এটা যেহেতু দুইটাই ঘোষ, এই জন্য এটা মহাপ্রাণ ধ্বনি থেকে অল্প প্রাণ ধ্বনি হয়েছে। আচ্ছা, দুইটাই যেহেতু ঘোষ, তাই জন্য ঘোষ অঘোষ বাদ গিয়েছে, ঘোষ অঘোষ হয়নি। কিন্তু অল্পপ্রাণ মহাপ্রাণ কেন হলো? বটা কোন কোন ধ্বনি বলো আগে, এটা বলো। এটাও তো স্পেসিফিক্যালি বলতে হবে যে কোনটা কোন ধ্বনি। তুমি ঘোষ ধ্বনি অঘোষ ধ্বনি বাদ দিয়েছো, ভটা বুঝলাম। হলো অল্প প্রাণ ধ্বনি, হুম। আর ভটা? মহাপ্রাণ ধ্বনি। হ্যাঁ, তো সেই জন্য এটা, আর ভ যেহেতু প্রমিত, তাই এটা হলো কি মহাপ্রাণ থেকে অল্প প্রাণ। সিম্পল। আচ্ছা, এরপর দেখো বাড়ি। বাড়ির ক্ষেত্রেও সেম অবস্থা, এখানে ভ এবং ব, এখানে বটা হচ্ছে গিয়ে প্রমিত মানে মেইন। তো এটা হবে কি? এটা হবে অল্প, এখানে হচ্ছে বটা হবে কি, এখানে বটা হবে হচ্ছে অল্প প্রাণ, অল্প আর প্রাণ। ভটা হবে হচ্ছে মহাপ্রাণ। তাহলে এটা কি থেকে কিসের পরিবর্তন হবে বলো তো? পরিবর্তনটা অল্প কি প্রাণ হবে? থেকে মহাপ্রাণ। অল্প প্রাণ থেকে মহাপ্রাণ। আচ্ছা, এরপরে আছে যে ঘুচেছে, অনেকে বলে যে ঘুচেছে, এখানে ছটা কি, চটা কি? এখানে চটা হচ্ছে মেইন মানে প্রমিত, আর ছটা হচ্ছে আঞ্চলিক। তো এক্ষেত্রে ছটা কোন ধ্বনি বলো তো? কোনটা মিস? ছ। মিস ঘোষ ধ্বনি। ছ কোন ধ্বনি? ঘোষ ধ্বনি। ঘোষ ধ্বনি। আর মহাপ্রাণ ধ্বনি। মহাপ্রাণ ধ্বনি হবে। চ ছ একসাথে চিন্তা করো, যে চ ছ মিস একসাথে অঘোষ ধ্বনি। না, মিস একটা কথা বলি, মহাপ্রাণ ধ্বনি। শোনো আমি বলছি। অঘোষ ধ্বনি যারা বলছো, হ্যাঁ ঠিক আছে অঘোষ ধ্বনি, কিন্তু এখানে তো অঘোষ ধ্বনি হবে না। তার কারণ কি? কারণ চ ছ একসাথে অঘোষ, তো চ অঘোষে আছে, ছ অঘোষে আছে। তাহলে তো এটা অঘোষ ধ্বনি তুমি বলতে পারো না, এটা তোমাকে অল্প প্রাণ মহাপ্রাণে চিন্তা করতে হবে। তাহলে ছটা কোন ধ্বনি বলো তো?
মানে কোন ধ্বনি থেকে কোন মহাপ্রাণ ধ্বনি পরিবর্তন করবে? মহাপ্রাণ ধ্বনি। ছ প্রাণ ধ্বনি। মহাপ্রাণ ধ্বনি এবং চ হচ্ছে অল্প প্রাণ ধ্বনি, এবং এটার পরিবর্তনটা কি হবে? অল্প প্রাণ পরিবর্তনটা থেকে কি? মহাপ্রাণ। প্রাণ ধ্বনি। হ্যাঁ, গুড। অল্প প্রাণ থেকে মহাপ্রাণ। আচ্ছা, আরো একটু আছে পুতি। পুতি, ফুতিও বলে অনেকে। পুতিটাই হচ্ছে প্রমিত। তো যেহেতু পুতির প হচ্ছে একটা মহাপ্রাণ ধ্বনি এবং প হচ্ছে অল্প প্রাণ ধ্বনি, তাই এটাও হবে অল্প থেকে মহাপ্রাণ। আবার দেখো আধার। আধারের ক্ষেত্রে অনেকে আদার বলে, অনেকে, আর প্রমিত শব্দ হচ্ছে আধার। তো যেহেতু ধটা, মানে ধ হচ্ছে মহাপ্রাণ ধ্বনি, দ হচ্ছে অল্প প্রাণ ধ্বনি, তাহলে এটার পরিবর্তনটা হবে মহাপ্রাণ মহা থেকে অল্প প্রাণ। আচ্ছা, এবার ঘরেরটা দেখো। এটা আমাকে একজন কেউ বলো তো, এটা কি থেকে মিস কি আমি বলি পরিবর্তন হবে? জুয়াইরিয়া। হ্যাঁ, বলো। এটা হচ্ছে মহাপ্রাণ থেকে অল্প প্রাণ। ঘরেরটা? জি মিস, মহাপ্রাণ থেকে অল্প প্রাণ ধ্বনিতে হয়েছে। কিভাবে হইলো বলো তো? ঘ ঘ হচ্ছে প্রমিত, আর ঘ হচ্ছে মহাপ্রাণ, আর গ হচ্ছে অঞ্চলভেদে বর্ণটি উচ্চারণ হয় হচ্ছে গ, যা হচ্ছে অল্প প্রাণ, এর ফলে মহাপ্রাণ থেকে অল্প প্রাণ হচ্ছে। হ্যাঁ, গুড। তাহলে এটা কি হইলো? মহাপ্রাণ থেকে অল্প প্রাণে গেছে। আচ্ছা, এরপর দেখো চাবি। এটাও সেম। তারপর ছাদ। আচ্ছা, ছাদ সবার শেষেরটা বলো। এটা বলো তো, এটা এটা কি বলো তো? ছাদ হচ্ছে ঘোষ থেকে অঘোষ ধ্বনিতে পরিবর্তন হয়েছে। আচ্ছা, তুমি বললে, এবার অন্য একজন ব্যাখ্যা করো যে কেন ঘোষ থেকে অঘোষ হলো। সুবা, তুমি ব্যাখ্যা করো তো কেন হইলো। মিস এখানে হচ্ছে দ হচ্ছে আমাদের, মিস আরেকবার প্রথম থেকে বলতেছি। হ্যাঁ হ্যাঁ, বলো। এখানে হচ্ছে ছাদ, এখানে হচ্ছে এটা ঘোষ ধ্বনি থেকে অঘোষ ধ্বনিতে রূপান্তরিত হয়েছে। এখানে তটা হচ্ছে অঞ্চলভেদে বর্ণটা উচ্চারণ হয়, এটা প্রমিত না। এবং দটা হচ্ছে অঞ্চলভেদে উচ্চারিত হয় না, অঞ্চলভেদে উচ্চারিত হয় না, কিন্তু এটা প্রমিত। প্রমিত। আর এটার হচ্ছে সঠিক উচ্চারণটাই হচ্ছে ছাদ। আর যদি ঘোষ ধ্বনি আর অঘোষ ধ্বনি দিয়ে বলতে চাই, তাহলে হচ্ছে আমাদের হচ্ছে এখানে তটা হচ্ছে আমাদের অঘোষ ধ্বনি, আর হচ্ছে দটা হচ্ছে আমাদের ঘোষ ধ্বনি, তাই এটা হচ্ছে ঘোষ ধ্বনি থেকে অঘোষ ধ্বনিতে রূপান্তরিত হয়েছে। অবশ্যই রূপান্তরিত হয়েছে। আচ্ছা, আর এটা অল্প প্রাণ মহাপ্রাণ থেকে কেন বাদ গেল বলো তো? কারণ ত আর দ দুটোই হচ্ছে দুইটাই আমরা অল্প দেখেছি প্রাণ ধ্বনি। অল্প প্রাণ, দুইটাই অল্প প্রাণ। সো এই কারণে এটা মহাপ্রাণ অল্প প্রাণ কিছুই হবে না, এটা ঘোষ থেকে অঘোষে পরিণত হবে। এই তো, তাহলে মোটামুটি শেষ আমাদের বোঝা। এবার এখানে দেখো উচ্চারণ ঠিক হলে টিক চিহ্ন দাও, অর্থাৎ আমরা যে উচ্চারণগুলো করলাম সেগুলো ঠিক কিনা। যদি ঠিক হয় তাহলে আমরা টিক চিহ্ন দেবো। যেমন সবচেয়ে আমরা উচ্চারণ করলাম সবচেয়ে, ঠিক আছে। পিড়ি আমরা উচ্চারণ করলাম পিড়ি, ঠিক আছে। ছোট, ছোট। পেতে, পেতে। ভাত, ভাত। বাড়ি, বাড়ি। এই তো, আমাদের উচ্চারণ ঠিকঠাক। সবাই কি তাহলে বুঝতে পেরেছো? ধ্বনি, অল্প প্রাণ, মহাপ্রাণ, ঘোষ, জি অঘোষ মিস। সহজ হয়েছে? জি মিস। জি মিস। এবার শুধু সহজ হলেই হবে না, প্র্যাকটিস করতে হবে কিন্তু, না হয় কিন্তু ভুলে যাবা। এই জিনিসগুলাই এখন খুব সহজ মনে হচ্ছে কারণ মাত্রই পড়াইলাম তো, তাই এখন সহজ লাগবে। তো তোমাদেরকে কিন্তু মেমোরাইজ করতে হবে, প্র্যাকটিস করতে হবে। প্রথমে বলেছি প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট। সো প্র্যাকটিস করতে হবে, হ্যাঁ। আচ্ছা, এবার দেখো আমরা এটা পড়ি। নিচে একটি গল্প দেয়া আছে, কত দিকে কত কারিগর। এটি সৈয়দ শামসুল হকের লেখা। তিনি 1935 সালে জন্মগ্রহণ করেছেন এবং 2016 সালে মৃত্যুবরণ করেছেন। সৈয়দ শামসুল হক কবিতা, গল্প, উপন্যাস, নাটক রচনা করেছেন। সাহিত্যের বিভিন্ন শাখায় অবদান রাখার কারণে তাকে সব্যসাচী লেখক বলা হয়। আর ছন্দের জাদুকর কাকে বলে বলো তো? সুকুমার রায়। কি বললা এটা? সত্যেন্দ্রনাথ দত্ত। হ্যাঁ, বাকিরা বলো। কাকে ছন্দের জাদুকর বললাম মিস একটু আগেই বললাম না? সত্যেন্দ্রনাথ দত্তকে। রবীন্দ্রনাথ দত্তকে। হ্যাঁ, সত্যেন্দ্রনাথ দত্তকে হচ্ছে ছন্দের জাদুকর বলা হয়। সুকুমার রায় বললেন না, আবার বললে একদম নাম্বার কাটা যাবে। আচ্ছা, তারপরে কোথায় জানি আসলাম, ওই তো। তো আর হচ্ছে কি বলেছে, তাকে সব্যসাচী লেখক বলা হয়। কাকে সব্যসাচী লেখক বলা হয়? সৈয়দ শামসুল হককে সব্যসাচী লেখক বলা হয়। তার লেখা উল্লেখযোগ্য বইয়ের মধ্যে আছে পায়ের আওয়াজ পাওয়া যায়,
নুরুল দিনের সারা জীবন ইত্যাদি। এটা এই প্রশ্নটা অনেক আসে যে নুরুল দিনের সারা জীবন, পায়ের আওয়াজ পাওয়া যায়, এগুলো কার লেখা? যখন তোমরা বড় হবে আস্তে আস্তে, তখন আমাদের অ্যাডমিশন যখন দিবা, অ্যাডমিশন এক্সাম গুলোতে এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ, যে কাকে ছন্দের রাজা বলা হয়, সত্যেন্দ্রনাথ দত্তকে। সব্যসাচী লেখক কাকে বলা হয়? সুকুমার সৈয়দ শামসুল হককে বলা হয়। তারপরে পায়ের আওয়াজ পাওয়া যায়, নুরুল দিনের সারা জীবন, এগুলো কার লেখা? মানে এরকম একটা দিয়ে দিবে যে নুরুল দিনের সারা জীবন কার লেখা। তখন তোমাদেরকে অপশন দিয়ে দিবে সুকুমার রায়, সৈয়দ শামসুল হক, কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর। তখন তোমরা বলবা যে সৈয়দ শামসুল হক। আচ্ছা, তো এই গেল আমরা সৈয়দ শামসুল হক সম্পর্কে একটু জানলাম। কত দিকে কত কারিগর, এটা একটু আমরা পড়বো। হ্যাঁ, নদী পার হয়ে ওপারে কুমোরদের একটা গ্রামের ভেতরে সারাদিন দেখছি ওদের মাটির কাজ, হাঁড়ি পাতিল সরা শান্তি তৈরি করছে ওরা। হাঁড়ি পাতিল সরা শান্তি তৈরি করছে ওরা। সরা মানে কি? ওই যে ঢাকনা যে দেয় বিভিন্ন ধরনের মাটির তৈরি ঢাকনা, সেটাকেই বলে হচ্ছে কি সরা। মাটির ঢাকনাকেই সরা বলে। বেশি কৌতূহল নিয়ে দেখেছি পাটার কাজ। পাটার কাজ মানে কি বলতো? সেদিন বলেছিলাম ক্লাসে। পাটার কাজ মানে কি বলতো? মাটির ফলকের উপর তৈরি করা, হ্যাঁ, মাটির ফলকে নকশা তৈরি করা। নকশা তৈরি করা, এটা হচ্ছে পাটা। মাটির পাটায় ফুলের নকশা, রবীন্দ্রনাথ, তারপর হচ্ছে বেনি বন্ধনরত যুবতীর চিত্র। বেনি বন্ধনরত মানে কি? ওই যে বেনি করে আছে, মানে বেনি বেঁধে রেখেছে এইরকম আর কি। বেনি বন্ধনরত বা বেনি বাঁধছে, এমন মানে ধরো হঠাৎ আমরা বেনি বাঁধি না এরকম চুলে, বিভিন্ন ধরনের বেনি তো বাঁধি আমরা, তো বেনি বাঁধছে এইরকম চিত্র ধারণ করা, এটাকে হচ্ছে বেনি বন্ধন। এটাই বলেছে, বেনি বন্ধনরত যুবতীর চিত্র। জয়নুলের আঁকা গরুর চাকা ঠেলে তোলার প্রতিলিপি, গরুর চাকা ঠেলে তোলার প্রতিলিপি, উড়ন্ত পরী, ময়ূরপঙ্খী নৌকা চিত্র, চোখ বুঝে নজরুল যে বাঁশি বাজাচ্ছেন সেই ফটোগ্রাফারের নকল। বাঁশবনে আচ্ছন্ন শীতল একটি গ্রামে অবিশ্বাস্য ঝিম ধরা নীরবতার ভিতরে সবুজ শ্যাওলা ধরা কুমোরদের প্রাঙ্গণে সার দিয়ে সাজানো রবীন্দ্রনাথ, জয়নুল এবং নজরুল। কুমোর কারা বলতো? যারা মাটির তৈরি বিভিন্ন জিনিস তৈরি করে তারা হচ্ছে কুমোর। হ্যাঁ, আর কামার কারা বলতো? যারা হচ্ছে লোহা দিয়ে বিভিন্ন জিনিস তৈরি করে তারা হচ্ছে কামার। যেমন দা, বটু ইত্যাদি, তাই না? এগুলো যারা তৈরি করে তারা হচ্ছে কি কামার, আর যারা মাটির তৈরি করে তারা হচ্ছে গিয়ে হচ্ছে কুমার। আচ্ছা, আজকাল এগুলো বিক্রি ভালো, সস্তায় ঘরের দেয়াল সাজাবার জন্য অনেকেই কেনে। এক একটি চিত্রের জন্য কাঠের উপর খোদাই করা নকশা আছে, তার উপর কাদার টাল টিপে টিপে পাটা তৈরি করছে ওরা। কাদার টালে ফুটে উঠেছে নকশা, বাঁশের কলম দিয়ে সংশোধন করে পাতাগুলো ভাটিতে পোড়াবার জন্য তৈরি করা হয়েছে। আচ্ছা, কাজ করছে যারা, তাদের ভেতরে কিশোর বেশ কয়েকজন। অর্থাৎ কিশোর মানে কি? অল্প বয়স কয়েকজন এরকম বোঝায়, বা 18 বছরের নিচে এরকম বোঝায় অল্প বয়স্ক। যুবক দুজন, আর একপাশে উঁচু পিঁড়ির উপর উবু হয়ে বসে কাজের তদারক করছেন বৃদ্ধ পাল মশাই। মিস উবু হয়ে বসা কেমন করে? উবু হয়ে বসা কেমন? আচ্ছা, কি বললে? বুঝিনি, আরেকটা বাক্য বলবে? উবু হয়ে বসা কেরকম? মানে মাটির পিঁড়ির উপর যেরকম ভাবে একটু পুজো হয়ে বসে না, ধরো কোনো একটা মাটির মানে কি বলে, পিঁড়ির মধ্যে বসতে কখনো দেখো নাই? উবু হয়ে এরকম, মানে তোমাদের মেরুদণ্ডটা একটু উঁচা নো করে মিস একটু। দেখিনি কখনো। হ্যাঁ, এরকম পিঁড়িতে যদি বসে না, পিঁড়িতে বসলে অনেক সময় উবু হয়ে বসে আর কি, মানে একটুখানি মেরুদণ্ডটা উঁচা করে পেছনের দিকে, একটুখানি হাতগুলো সামনে এনে এইরকম ভাবে পিঁড়িতে বসতে কখনোই দেখো নাই? এটাকে বলে উবু হয়ে বসা। কাজের তদারক করছেন বৃদ্ধ পালমশাই। মাথায় টাক, কানের দুপাশে কানের দুপাশে সাদা এক খামচা করে চুল। তিনি সোন চোখে কারিগরদের হাতের দিকে তাকিয়ে আছেন। সোন চোখ মানে এখানে কি বুঝিয়েছে বলতো? তীক্ষ্ণ চোখ।
হ্যাঁ, তীক্ষ্ণ চোখ। তীক্ষ্ণ চোখ অথবা খুব বেশি নজরদারি করা আর কি। হ্যাঁ, একদম পুরা ভালোভাবে পর্যবেক্ষণ করা বা নজরদারি করা কি এখানে শোন চোখ বোঝানো হচ্ছে। কারিগররা কিভাবে কি কাজ করছে সেটা তিনি শোন চোখে দেখছেন। এইও করলি কি? আরে দামড়া, মানে একজনকে বলছে, একজন কারিগরকে সে বলছে, এই যে কি করলি আরে দামড়া। এখানে দামড়া বলতে বোঝানো হচ্ছে তাকে তুচ্ছ করে বলা হচ্ছে আর কি এখানে, যে এত বড় দামড়া হয়েছে একটা বলদ গুরু, এইরকম আর কি। দামড়া বলতে এখানে তুচ্ছ করে বোঝানো হয়েছে কাউকে। কারিগর ছোকরা এতগুলো, ছোকরা মানে কি বলতো? ছেলে। কারিগর ছেলে এতগুলো, তাকে দামড়া বলে সম্বোধন করলেন, বুঝতে পারলাম না। কিন্তু বুঝেছি ঠিক, যাকে বলা হয়েছে সে। মানে দামড়া বলে কাকে সম্বোধন করেছে সেটা আসলে বোঝা যাচ্ছে না, কারণ এখানে অনেকে আছে, কিন্তু যাকে বলা হয়েছে দামড়া সে আসলে বুঝতেই পেরেছে যে কাকে বলা হয়েছে দামড়া। দেখলাম সে ছোকরা চোখ না তুলেই চট করে এক টিপ মাটি দিয়ে ময়ূরপঙ্খী নৌকায় বসা মহারাজ ধরনের মূর্তিটির মুকুটে লাগালো। দেখলাম সে ছোকরা চোখ না তুলেই চট করে এক টিপ মাটি নিয়ে ময়ূরপঙ্খী নৌকায় বসা মহারাজ ধরনের মূর্তিটির মুকুটে লাগালো। মানে যার ভুল হয়েছে সে তার ভুল বুঝতে পেরে সে সেই কাজটা করছে, এটাই আর কি। পালামশাই আমার দিকে হেসে বললেন, নজর না রাখলে কাম সারা। মানে হচ্ছে নজর যদি ঠিক মতো না রাখে তাহলে কাম সারা, মানে হচ্ছে বিপদ একটা ঘটবে, সবাই উল্টাপাল্টা করে ফেলবে কাজে, এটা বলেছে। দেখলেন না চাঁদ সওদাগরের মুকুটটা যে ছাঁচে উঠে নাই, ব্যাটার খেয়াল নাই। বলেই খুব করেই নিজে উঠে গেলেন ছোকরার কাছে। চাঁদ সওদাগরের মুকুটটা যে ছাঁচে উঠে নাই, মানে হচ্ছে এটা হয়তো একটা চিত্রে, মানে এটা হচ্ছে ওই ছবিটার একটা কাঠামো আর কি। ছাঁচ মানে এখানে বোঝানো হয়েছে কোনো কিছু বানানোর কাঠামো বা একটা নমুনা। এটাই বোঝানো হয়েছে। কি বলেছে যে চাঁদ সওদাগরের মুকুটটা যে ছাঁচে উঠে নেয়, ব্যাটার খেয়াল নাই। খেয়াল নাই মানে কি? ব্যাটার খেয়াল নাই সেটা। এই কথাটা বলেই উহু উহু করেই নিচে উঠে গেলেন ছোকরার কাছে। মানে তার যে ভুলটা হয়েছে তাকে দেখানোর জন্য সে ছোকরার কাছে নিজে উঠে গেছে। তারপর দেখো, তারপর ছোকরা হাত থেকে বাঁশের চিকন কলমটা খপ করে টেনে নিয়ে মুকুটের উপর অবিশ্বাস্য দ্রুত গতিতে চিকন নকশা এঁকে দিলেন। জ্যাঠা, পেছন থেকে ডাক শুনে বিরক্ত হয়ে ঘুরে তাকালেন পালামশাই। কেউ একজন তাকে জ্যাঠা বলে ডেকেছে, পালামশাইকে কেউ একজন জ্যাঠা বলে ডেকেছে। তখন সে বলছে পেছন থেকে ডাক মিস এটা শুনে পাল বিরক্ত। মশাই না, পাল মশাই। আচ্ছা, আমি কি বারবার পালামশাই বলছিলাম? আচ্ছা, জি মিস। সরি, তাহলে এটা পাল মশাই হবে। মাই মিস্টেক, উচ্চারণটা ভুল হয়েছে, এটা হবে হচ্ছে পাল মশাই। পেছন থেকে ডাক শুনে বিরক্ত হয়ে ঘুরে তাকালেন পাল মশাই। তারপর দেখো, ব্যাস আর কোনো কথা নয় কারো তরফে। ঘুরে তাকিয়ে তিনি বুঝতে পারলেন যে ছোকরা ডাক দিয়েছিল, সেও মাথা নিচু করে বসে রইল সম্মুখের কাঁচা মাটি পাটার দিকে তাকিয়ে। মানে সামনের দিকে যে কাঁচা মাটির পাটাটা আছে সেখানে এসে একটু অপরাধ বোধ নিয়ে সামনের দিকে তাকিয়ে আছে আর কি, এটাই বললো। আচ্ছা, আরে দামড়া, রবীন্দ্রনাথের দাঁড়াও, কি বলেছে? আরে দামড়া, রবীন্দ্রনাথের দাড়িতে কেউ ঢেউ খেলানোর কয়বার দেখায় দিতে হয়। মানে রবীন্দ্রনাথের দাড়ির মধ্যে কিন্তু একটুখানি ঢেউ খেলানো আছে, তাই না? তো আরে দামড়া, রবীন্দ্রনাথের দাড়িতে ঢেউ খেলানো কয়বার দেখায় দিতে হয়। আমার দিকে ফিরে বললেন, বুঝলেন, এই দাড়ি তো বাংলার সকলে চেনে। মানে আমরা তো জানি যে, তাই না, রবীন্দ্রনাথের যে দাড়ি আছে দাড়ির মধ্যে একটুখানি ঢেউ খেলানো থাকে। তো সেটাই বলছে, এই দাড়ি তো বাংলার সকলেই চেনে। চেনে মানে ছায়া দেখলেও চেনে। মানে রবীন্দ্রনাথের যে ছায়া দেখলে আমরা বুঝতে পারবো যে এটা আসলে রবীন্দ্রনাথেরই ছবি, তাই না? কারণ তার দাড়িটা দেখে আসলে আমরা মেইনলি তাকে চিনতে পারি, তার দাড়ি এবং তার চুলের যে কাটিং বা শেপ, সেটা দেখলে আমরা বুঝতে পারি যেটা হচ্ছে রবীন্দ্রনাথ। তো এটাই বলেছেন, চেনে মানে ছায়া দেখলেও চেনে। ছায়া খালি দিয়েই বোঝান যায়, আহ, খালি ছায়া দিয়েই বোঝান যায় যে রবীন্দ্রনাথ। এটা কিন্তু একটা আঞ্চলিক ভাষা। হ্যাঁ, এই যে বোঝান যায় বললো না, এটা কিন্তু প্রমিতটা কি হবে? এটার প্রমিত ভাষাটা হবে হচ্ছে বোঝানো যায়। তো এই যে খালি ছায়া দিয়েই বোঝানো যায় রবীন্দ্রনাথ, মানে খালি ছায়া দিয়েই বোঝানো যায় যে রবীন্দ্রনাথ। তাইলে বোঝেন, সেই কবির দাড়ি যদি ঠিক না হয়, দাড়ি দেখে যদি লালন ফকির মনে হয় কি মাওলানা ভাসানী মনে হয়, তাইলে চলবো? অর্থাৎ তিনি বলছে যে যদি দাড়ি দেখে রবীন্দ্রনাথকে চেনা না যায়, যদি দাড়ি দেখে মনে হয় যে আসলে সে লালন ফকির অথবা মাওলানা ভাসানী, তখন সেটা কেমন হবে, তাই না? এমন একটা বিষয়। আচ্ছা, তারপর দেখো,
আবার দ্রুত হাত চলে পালামশাই। মহা বিরক্ত হয়ে তিনি কাঁচা মাটির পাটায় রবীন্দ্রনাথের দাড়িতে সূক্ষ্ম আঁচড় কেটে চলেন। আঁচড় কাটতে কাটতে আমাকে বলেন, বুঝলেন, কাঠের ছাঁচে সকল টানটুন ছাপচোপ ঠিক ওঠে না। অর্থাৎ কাঠের যে ছাঁচ মানে কি বলো তো? ছাঁচ মানে কি বলেছিলাম মিস? তো কাঠামো, কোনো কিছু কাঠামো। হুম, কোনো কিছু বানানোর কাঠামোকে হচ্ছে ছাঁচ বলে। তো কি বলেছে? কাঠের ছাঁচে সকল টানটুন ছাপছোপ ঠিক ওঠে না, হাতে ঠিক করতে হয়, নইলে মাল নষ্ট। মাল নষ্ট মানে কি? যে জিনিসটা আসলে তারা বানাচ্ছে, সেখানে তৈরি করতে যা যা উপকরণ লাগছে, যা যা লাগছে, তো সেই জিনিসটাকে আসলে বোঝানো হচ্ছে যে নইলে মাল নষ্ট। মানে যদি সঠিকভাবে ঠিকঠাক হাতে ঠিকঠাক না করা হয় কাঠের ছাঁচে, তাহলে সেই জিনিসটা আসলে নষ্ট হয়ে যায় এবং মাল নষ্ট হয়, পয়সা নষ্ট। তার উপর ধরেন ভাটি থিকা বাইর করলেও কিছু বাদ বাতিল হইয়া যায়। আচ্ছা, ভাটি মানে কি? এটা হচ্ছে মাটির তৈরি জিনিস পোড়ানোর একটা বড় চুলা। ভাটিটা হচ্ছে যে মাটির জিনিসপত্রগুলো পুড়িয়ে যে কাজটা করা হয় সে পোড়ানোর একটা বড় চুলা, এটাকে বলে হচ্ছে ভাটি। তো অর্থাৎ বলেছে কি, তার উপর ধরেন ভাটি থেকে বাইর করলেও কিছু বাদ বাতিল হইয়া যায়, মানে যখন ওই মাটির তৈরি যে পোড়ানোর চুলাটা থেকে যখন বের করা হয় না, তখন অনেক কিছু আসলে বাদ বাকি হয়ে যায়। তাই ওই জিনিসটা হাতে যদি সেট আপ না করা হয় তাহলে সুন্দর হয় না। তারপরে দেখো, তারপরে বলছে, জয়নুলের একা গরুর গাড়ি জয়নুলের একা গরুর গাড়ির চাকা ঠেলে তোলার ছবি দেখিয়ে পালমশাইকে জিজ্ঞেস করি, এটা কার ছবি? অর্থাৎ তিনি জিজ্ঞেস করছে, মানে কবি জিজ্ঞেস করছে জয়নুল আবেদিনের আঁকা, জয়নুলের আঁকা যে গরুর গাড়ির চাকা ঠেলে তোলার ছবিটা দেখিয়ে পালমশাইকে তিনি কি জিজ্ঞেস করছেন, এটা কার ছবি? তখন তখন পালমশাই কি জবাব দিয়েছে, যে কেন, মানুষ চাকা ঠেলা তোলে সেই ছবি। তারপর কবি বলছেন যে সে কথা নয়, মানে কার আঁকা ছবি জিজ্ঞেস করছে, যেটা কার আঁকা ছবি। তখন পালমাশাই একটু ইতস্তত করে বললেন, আমাগো আঁকা, মানে তারা এঁকেছে এটাই বলছে। তখন আমি হেসে বললাম, পালমাশাই, এটা জয়নুল আবেদিনের আঁকা। তখন পালমাশাই কি বললেন, যে এটা জয়নুল আবেদিনের আঁকা। শুনে কিছুক্ষণ ভ্রুকুচকে তিনি আমার দিকে তাকিয়ে থাকলেন, তারপর নিরাসক্ত গলায় বললেন, নিরাসক্ত গলা মানে এখানে কি বোঝানো হয়েছে বলতো? নিরাসক্ত গলা মানে কেমন? আবেগহীন বা নির্লিপ্ত, মানে কোনো আবেগ আবেগহীন। নেই এরকম। হ্যাঁ, আবেগহীন। তো তিনি আবেগহীন কণ্ঠে কি বললেন, যে হইতে পারে, কেটা জানে কত দিকে কত কারিগর আছে, মানে মানে ছবিটা আঁকা আছে, কিন্তু সে জানে না যে এটা জয়নুলের আঁকা ছবি। জয়নাল নাকি কইলেন, নাম মনে থাকে না, এটা কিন্তু পালমশাই বলতেছে, যে জয়নুল নাকি কইলেন নাম মনে থাকে না। তারপর ধরেন গিয়া আমরা যে আর্টের কাম করি আমাকেও চেনে কয়জন, নাম জানে কয়জন, মানে তারা যে আর্টের, তিনি বলতেছে কি যে আমরাও যে আর্টের কাজ করি আমাদেরকেই বা কয়জন চিনে, আমাদের নামই বা কয়জন জানে, এটা বলছে। এই যে আমার বাবা তানি ছিলেন এত বড় আর্টিস্ট, এখানে তানি বলতে কি বাবাকে মিন করা হয়েছে। তো এই যে আমার বাবা তানি ছিলেন এত বড় আর্টিস্ট, কে তারে স্মরণ রাখছে? কন, মানে কে তারে মনে রেখেছে বলেন? এই যে কন, এই যে এখানে একটা শব্দ কন, এটাও কিন্তু একটা আঞ্চলিক শব্দ, হ্যাঁ, কন। এটার প্রমিত ভাষাটা কি বলতো? বলেন। বলেন, এটা কি ধরনের পরিবর্তন, শাব্দিক নাকি উচ্চারণগত? সব শাব্দিক। হ্যাঁ, এটা হচ্ছে শাব্দিক পরিবর্তন। আচ্ছা, বাকিরা কি ক্লাসে নাই? তোমরা কি রেসপন্স করছো না? বাকিরা কি ক্লাসে নাই? সবাই কি রেসপন্স করছো না তোমরা? জি মিস আছি। আছি। তাহলে রেসপন্স করো। আচ্ছা, এই যে বলছে কি, যে মানে বলেন, তারপর একটু চুপ থেকে বললেন, জয়নাল, হইতে পারে, তয় এই নকশাটা খুব চলছে। আচ্ছা, জিজ্ঞেস করলাম, আচ্ছা এটা তো রবীন্দ্রনাথ, ওটা কবি নজরুল, বাঁশি বাজাচ্ছেন। পালমশাই সন্দিগ্ধ চোখে একবার পাটা দুটোর দিকে তাকালেন, ভাবলেন হয়তো চেহারা ঠিক মেলেনি, বললেন, কেন, কি হয়েছে? না, ঠিকই আছে, আমি শুধু জানতে চাইছি, বঙ্গবন্ধু শেখ মুজিবের ছবি করেন না? অর্থাৎ কবি প্রশ্ন করছে যে আপনারা বঙ্গবন্ধু শেখ মুজিবের ছবি করেন না? তখন পালমা সাহেব বলছে, বঙ্গবন্ধু? তখন লোকটা বলছে যে হ্যাঁ।
কেন দেখেন নাই? ওই যে উপরে চাইয়া দেখেন, সবার উপরেই তো বঙ্গবন্ধুর 2টা ছবি। 2টা, এই যে এখানে 2টা, এটা কি শব্দ? আঞ্চলিক হচ্ছে শব্দ। আঞ্চলিক শব্দ। দুই শব্দ। এটার প্রমিতটা কি হবে? দুইটা। দুটো। দুইটা। দুইটি। দুটো বলা যায় বা দুটি বলা যায়, হ্যাঁ দুটি বা দুটো, এগুলো সবই হচ্ছে প্রমিত শব্দ, তাই না? আচ্ছা, এটা তাহলে তোমরা বলো, এই যে 2টা, এটা তো 2টাও হতে পারে, দুটোও হতে পারে, এটা কি ধরনের ধ্বনি বলো তো? এটা কিসের কি পরিবর্তন বলো তো? এখানে আমি তোমাদেরকে বলে দিই, উচ্চারণগত এখানে উচ্চারণগত পরিবর্তন। পরিবর্তন। সেটা না হয় বুঝলাম, যেটা উচ্চারণগত। ধ্বনির ক্ষেত্রে বলেছি, ধ্বনির কি ধরনের পরিবর্তন। যেমন এখানে আমি তোমাকে বলে দিই, এখানে এই যে 2টা শব্দটা আছে, 2টার মধ্যে এটা ড হচ্ছে হচ্ছে মিস প্রমিত। অল্প প্রাণ থেকে মহাপ্রাণ। অল্প প্রাণ থেকে মহাপ্রাণ ধ্বনিতে পরিবর্তন হয়েছে। অল্প প্রাণ থেকে মহাপ্রাণ, ড আর ট জি মিস। দুইটাই তো অল্প প্রাণ, ড আর ট দুইটাই তো অল্প প্রাণ, তাহলে অল্প প্রাণ থেকে মহাপ্রাণ কিভাবে হয়? এখানে 2টা জিনিস, একটা হচ্ছে ট আর একটা হচ্ছে ড, তাই না? এখানে 2টার মধ্যে এই ড হচ্ছে তোমাদের আঞ্চলিক উচ্চারণটা, আর টটা হচ্ছে প্রমিতটা। যখন তুমি দুটো লিখবে তখন এটা হবে প্রমিতটা, দুটি লিখবে এটা প্রমিত, দুইটি লিখবে এটা প্রমিত। কিন্তু যখন 2টা লিখবা, দুটো লিখবে, তখন এটা হবে আঞ্চলিক। তো এক্ষেত্রে টটা হচ্ছে গিয়ে প্রমিত আর ডটা হচ্ছে গিয়ে কি আঞ্চলিক। তো এবার বলো, যেটা কি ধ্বনির পরিবর্তন? ট আর ড দুইটাই তো অল্প প্রাণ, দুইটাই যেহেতু অঘোষ অল্প থেকে প্রাণ, ঘোষ ধ্বনি তাহলে পরিবর্তন। হুম, অঘোষ থেকে ঘোষ ধ্বনির পরিবর্তন। হ্যাঁ এটা হবে অঘোষ থেকে ঘোষ ধ্বনির পরিবর্তন। ডটা কি ধ্বনি বলতো? ডটা হচ্ছে ঘোষ ধ্বনি, আর ট হচ্ছে অঘোষ ধ্বনি। অঘোষ ধ্বনি। অঘোষ ধ্বনি, অঘোষ ধ্বনি। তাহলে এখানে কি পরিবর্তন হবে? পরিবর্তন কেমন হবে? সবাই রেসপন্স করো তো, পরিবর্তন কেমন হবে? অঘোষ থেকে ঘোষ ধ্বনি। অঘোষ থেকে ঘোষ ধ্বনি। অঘোষ থেকে ঘোষ ধ্বনি। আচ্ছা, সবাই কি বুঝতে পারছো? দেখছো, এই এই ছোট ছোট ব্যাপারগুলোর মধ্যেই কিন্তু আসলে চলে আসতেছে সবকিছু, তাই না? দেখছো, দেখো এতক্ষণ, এবার দেখো এতক্ষণ মুঠোতে ধরে রাখা চশমাটা এবার চোখে দিলাম। সত্যি বঙ্গবন্ধুকে কারিগর স্থান দিয়েছেন সবার উপরে। চোখ দুটো ঝাপসা হয়ে গেল। বঙ্গবন্ধুকে সবার আগে তো স্থান দিতে হবে, তাই না? জাতির পিতা শেখ মুজিবুর রহমান তাকে সবার আগে স্থান দিয়েছে, এটাই বলেছে। আচ্ছা, তো এই তো শেষ হয়ে গেল আমাদের। এবার আমরা একটু শব্দার্থগুলো দেখবো। অবিশ্বাস্য, যা বিশ্বাস করা যায় না। আচর, দাগটানা। আর্ট, ছবি আঁকা ও অন্যান্য শিল্প। আর্টিস্ট মানে হচ্ছে শিল্পী। ইতস্তত মানে হচ্ছে কি দ্বিধা। এক খামচা চুল, 5 আঙ্গুলের এক খামচিতে তোলা এক মুঠো চুল। একটিপ, একটুখানি। একটিপ শব্দের অর্থ কি একটুখানি। কাদার তাল মানে হচ্ছে কাদার পিণ্ড। কারিগর মানে কি যারা হাতে জিনিস বানায়। এই যে একটু আগে আমরা আমাদের কত থেকে কত কারিগর এটার মধ্যে কিন্তু আছে, যারা হাতে অনেক ধরনের জিনিস বানান বা হাতের তৈরি জিনিস বানান তাদেরকে হচ্ছে কারিগর বলা হয়, তাই না? তারপরে দেখো কুমোর, মাটি দিয়ে বিভিন্ন জিনিস বানানো, তাদেরকে যাদের পেশা তাদেরকে কুমোর বলে। আর কামার কাদেরকে বলে বলো তো? যারা হচ্ছে পাথর এই লোহা দিয়ে বিভিন্ন জিনিস তৈরি করে তাদের হচ্ছে কামার বলে। যেমন হচ্ছে দা, বটি, ছুরি। হ্যাঁ, যারা লোহা দিয়ে বিভিন্ন জিনিস তৈরি করে তারা হচ্ছে কামার। কৌতূহল মানে হচ্ছে আগ্রহ বা জিজ্ঞাসা। তারপরে খোদাই করা নকশা, এটার মানে হচ্ছে কেটে কেটে বানানো কোনো নকশা। চাঁদ সওদাগর বেহুলা লক্ষিন্দরের কাহিনীর একটি চরিত্র। ছাঁচ মানে হচ্ছে কোনো কিছু বানানোর কাঠামো। ছোকরা, ছেলে, ছোকরা কিন্তু একটা আঞ্চলিক শব্দ, আর ছেলে হচ্ছে একটা প্রমিত শব্দ। জয়নুল আবেদিন বাংলাদেশের বিখ্যাত চিত্রশিল্পী। জ্যাঠা মানে হচ্ছে চাচা। ঝাপসা মানে হচ্ছে অস্পষ্ট বা অস্বচ্ছ। তারপর এখানে দেখো তরফ মানে হচ্ছে পক্ষ। যেমন ধরো আমরা বলি যে আমার তরফ থেকে তাকে ধন্যবাদ দিয়ে দিও, আমার তরফ থেকে তাকে বার্থডে উইশ করে দিও। তো তরফ মানে হচ্ছে কি পক্ষ। আচ্ছা, দামড়া মানে হচ্ছে কি বলদ গরু। নিরাসক্ত, আবেগহীন বা নির্লিপ্ত। পাটা, মাটির ফলক।
বাঁশবনে আচ্ছন্ন, বাঁশ গাছ দিয়ে ভরা, বেণী বন্ধনরত, বেণী বাঁধছে এমন, ভাটি মাটির তৈরি জিনিস পোড়ানোর বড় চুলা, ময়ূরপঙ্খী নৌকা, যে নৌকার সামনের দিকটা ময়ূরের মতো করে নকশা করা। মাওলানা ভাসানী বাংলাদেশের একজন বিখ্যাত রাজনীতিবিদ। লালন ফকির বাংলা ভাষার একজন বিখ্যাত লোককবি ও গায়ক। শোন মানে হচ্ছে তীক্ষ্ণ বা বুনো, সন্দিগ্ধ মানে সন্দেহ ভরা, সম্মুখের মানে কি সামনে, আমরা জানি সম্মুখ শব্দের অর্থ হচ্ছে সামনে। তারপরে হচ্ছে সরা মানে কি মাটির ঢাকনা, শান কি মাটির থালা, সূক্ষ্ম মিহি বা সরু, এই শেষ হলো আর কি অর্থ। এবার এটা দেখো, শব্দের উচ্চারণটা দেখো এখানে কিরকম আছে। প্রমিত ভাষায় শব্দের উচ্চারণ ঠিকঠাক করতে হয়। কত দিকে কত কারিগর গল্প থেকে কিছু শব্দ বাম কলামে দেওয়া হলো, শব্দগুলো প্রমিত উচ্চারণ কেমন হবে তার ডান কলামে লিখে দেওয়া হয়েছে, তোমার উচ্চারণ এখান থেকে ঠিক করে নাও। এখানে দেখো আছে যে আচর, এখানে একটা শব্দ দেওয়া আছে আচর। এবার আচরের প্রমিত উচ্চারণটা কেমন হবে? আচুর, সরাই আ, চন্দ্রবিন্দু, চ ওকার, ড শূন্য র, হসন্ত। আর্টিস্ট, এই যে আর্টিস্ট, এখানে এটা কেমন হবে? দন্ত শয়টোর পর একটা হসন্ত। ইতস্তত বলি আমরা, এটা আসলে এটা যখন প্রমিত উচ্চারণটা করবা তখন হবে ইতস্তত, ইতস্তত। উঁচু যখন হবে তখন এটা কেমন হবে? এটা এমনই থাকবে। এতক্ষণ আমরা বলি, এটার প্রমিত উচ্চারণটা হবে এতক্ষণ। অ জফলা আকার, ত ওকার, ক হসন্ত, খ ওকার, দন্ত ন, এটা হবে এতক্ষণ। কাঁচা, কাঁচা কাঁচাই থাকবে। আচ্ছা, বাংলাতে যখন তুমি কোনো চন্দ্রবিন্দু দিয়ে শব্দ যখন বলবা তখন তোমাকে যেমন কাঁচা বললে এটা তোমাকে বলতে হবে যে কাঁচা, একটুখানি নাসিক্য হবে, হ্যাঁ, কাঁচা। যখন তুমি বলবা যে চাঁদ তখন তোমাকে বলতে হবে কি চাঁদ, ঠিক আছে, চাঁদ বলতে হবে, একটুখানি নাসিক্য হবে। আচ্ছা, তারপর দেখো কাঠ, কাঠেরটা কাঠের নিচে হসন্ত, গ্রাম, গড়ফলাকার মহসন্ত, ঘুরে, আচ্ছা আমরা কোথায় ছিলাম? আমরা এই যে এই প্রমিত উচ্চারণগুলো পড়ছিলাম, তাই না? আচ্ছা, এবার আমরা একটু আঞ্চলিক ভাষা এই জায়গাটা একটু দেখি। এখান থেকে এগুলো আসলে তোমরা জানো তাই আলাদা করেও তেমন কিছু বলার নেই, তারপর মিস একটু বলে দিব। আঞ্চলিক ভাষা, কত দিকে কত কারিগর গল্পে পালমশাইয়ের কথায় আঞ্চলিক ভাষা ব্যবহার করা হয়েছে। নিচের ছকের বাম কলামে পালমশাইয়ের মুখের বাক্য লেখো আর ডান কলামে বাক্যগুলোকে প্রমিত ভাষায় রূপান্তর করো। যেমন এখানে একটা দেওয়া আছে যে ক্যান কি হয়েছে, ক্যান কি হয়েছে, এই যে ক্যান কি হয়েছে, এটা প্রমিত রূপটা কি হবে? ক্যান কি হয়েছে। এরকম এরকম আরো অনেকগুলোই কিন্তু আছে, যে ক্যান দেখেন নাই, তোমরা দেখেছো যে ওখানে কিন্তু বলেছিল যে ক্যান দেখেন নাই মানে হচ্ছে ক্যান দেখেননি, কেন দেখেননি। যখন এটা হচ্ছে আমরা আঞ্চলিক বাক্যটা বলবো তখন বলবো কি যে ক্যান দেখেন নাই, কিন্তু যখন আমরা প্রমিততে বলবো তখন সেটা কিন্তু বলবো যে কেন দেখেননি, এইরকম বিষয়গুলো বলবো, তাই না? তো এটা আলাদা করে বলার কিছু নেই, তাই না? তোমরা আঞ্চলিক আর প্রমিত এটা তো বুঝবে, তাই না? জি মিস। জি মিস। আচ্ছা, সবাই তো মিস। আঞ্চলিক আর প্রমিত বুঝবই। প্রমিত ভাষার চর্চা, এটা টুকটাক লেখা আছে, একটু পড়ে নিবা কোথায় কোথায় প্রমিত ভাষার চর্চা করতে হয় বা বলতে হয় এগুলো। এখন আমরা একটু যাব হচ্ছে তৃতীয় অধ্যায়। তৃতীয় অধ্যায়ের এই বাক্যের শ্রেণীতে আজকে একটু পড়বো। হ্যাঁ, আজকে আমি প্রথমেই বলেছি ক্লাসের শুরুতে যে তৃতীয় অধ্যায় সবটা পড়াবো না, তৃতীয় অধ্যায় কিছু কিছু স্পেসিফিক টপিক আজকে শেষ করাবো। আগামী ক্লাসে হচ্ছে তোমাদের তৃতীয় অধ্যায় সবটা শেষ করবো আর কি। তো দেখো, বাক্যের শ্রেণীতে এখন আমরা একটু যদি দেখি তাহলে কি কি বাক্য আছে। ভাব প্রকাশের ধরন অনুযায়ী বাক্যকে বিবৃতিবাচক, প্রশ্নবাচক, অনুজ্ঞাবাচক, আবেগবাচক এই 4 ভাগে ভাগ করা হয়েছে। এবারে বিবৃতিবাচক কি? সাধারণভাবে কোনো বিবরণ প্রকাশ পায় সেসব বাক্য, সেগুলোকে বিবৃতিবাচক বাক্য বলা হয়। যেমন একটি পাখি আমাদের কাঁঠাল গাছে বাসা বেঁধেছে, এটা হচ্ছে একটা বিবৃতিবাচক বাক্য। তোমরা একটা করে বিবৃতিবাচক বাক্য, আচ্ছা মিস বলি, ধরো বিবৃতিবাচক বাক্যটা কিরকম হয়, যে আমি বললাম যে আমি আজকে ভার্সিটিতে যাব, তোমরা বললে যে আমরা আজকে স্কুলে যাব, তাই না? তারপর বললে যে আমার মা
আমার মা আমাকে অনেক বেশি ভালোবাসেন, এটাও বলতে পারো। আচ্ছা, তো এই ধরনের একটুখানি বিবরণ প্রকাশ পায়, সেটাই হচ্ছে বিবৃতিবাচক বাক্য। আর প্রশ্নবাচক বাক্যটা কিরকম? দেখো যে বক্তা কারো কাছ থেকে কোনো কিছু যখন জানার জন্য যেই ধরনের বাক্যটা বলে সেগুলো হচ্ছে প্রশ্নবাচক বাক্য। এটা আমরা সবাই জানি সাধারণত। যেমন ধরো এখানে কি আছে, পাখি তোমাদের কাঁঠাল গাছে বাসা বেঁধেছে। একজন প্রশ্ন করেছে যে পাখি তোমাদের কাঁঠাল গাছে বাসা বেঁধেছে। এরকম তোমরাও ধরো আমাকে প্রশ্ন করতে পারো যে ম্যাম আজকের বাংলা ক্লাসটি কি হবে। আমি তোমাদেরকে জিজ্ঞেস করতে পারি যে তোমরা কি আমার সাথে আজকে ক্লাসে জয়েন করছো, এরকম একটা ব্যাপার, তাই না? তো এটা হচ্ছে প্রশ্নবাচক বাক্য। আচ্ছা, তারপরে দেখো কি আছে, অনুজ্ঞাবাচক বাক্য। অনুজ্ঞাবাচক বাক্যটা কিরকম? আদেশ, নিষেধ, অনুরোধ, প্রার্থনা ইত্যাদি বোঝাতে অনুজ্ঞাবাচক বাক্য হয়। যেমন কাঁঠাল গাছে একটি হাঁড়ি বেঁধে দাও। এটা কি বলতো, কি ধরনের বাক্য? কাঁঠাল গাছে একটি হাঁড়ি বেঁধে দাও, কি ধরনের বাক্য এটা বলো? অনুজ্ঞাবাচক বাক্য। অনুজ্ঞাবাচক বাক্য। হ্যাঁ, এটি হচ্ছে একটি অনুজ্ঞাবাচক বাক্য, কিন্তু এখানে কি প্রকাশ পেয়েছে বলো, আদেশ নাকি নিষেধ? হ্যাঁ, এটা আদেশ। হচ্ছে একটা আদেশ, যে কাঁঠাল গাছে একটি হাঁড়ি বেঁধে দাও, এটা হচ্ছে একটা আদেশ। তারপরে দেখো আবেগবাচক বাক্যটা কেমন আছে। আবেগবাচক বাক্য কি আছে, যে কোনো কিছু দেখে বা শুনে অবাক হয়ে যেই ধরনের বাক্য তৈরি করি তাকে আবেগবাচক বাক্য বলে। যেমন কি সুন্দর দেখতে সেই পাখিটা। এই যে আমরা কোনো কিছু দেখে একটু অবাক হই বা বিস্মিত হই, তখন সেটাকে কি বলে, আবেগবাচক বাক্য বলে। আচ্ছা, শ্রেণী অনুযায়ী এবার হচ্ছে আমরা এটাকে আলাদা করব। এটা তোমাদেরকে প্রথম ক্লাস, ওই ক্লাসে আমি বলেছিলাম যে কিভাবে আসলে আলাদা করতে হয়। এটা তোমরা পারো? করতে পারো এটা তোমরা? মিস পারি। জি মিস, পারি। আচ্ছা, তাহলে এটা করে এখন আর সময় নষ্ট না করি, এটা তো পারবেই তোমরা, আমিও আগেও করিয়েছি তোমাদের। আচ্ছা, এখানে দেখো কি বলেছে, যে আগের পৃষ্ঠার নমুনা থেকে বিবৃতিবাচক, প্রশ্নবাচক, অনুজ্ঞাবাচক, আবেগবাচক এই 4 রকমের বাক্য লেখো। মানে হচ্ছে ওই যে যেটা একটু আগে আমরা দেখলাম আর কি, যে এখান থেকে, এই যে এখান থেকে হচ্ছে, এখান থেকে তোমাদেরকে বের করতে বলেছে, হ্যাঁ, এখানে লিখতে বলেছে। বাক্য কি সবাই জানি না আমরা। আর আমরা যাব একটু নিচে দিকে, প্রতি শব্দ একটু পড়বো। জি মিস। জি মিস জানি। আচ্ছা, এটা দেখো, এই টপিকটা সবাই একটু দেখো। সাধারণভাবে শব্দের একটি মূল অর্থ থাকে, একে বলা হয় মুখ্য অর্থ। অর্থাৎ একটা শব্দের যে সাধারণ অর্থ থাকে না, সেটাকেই বলে হচ্ছে কি মুখ্য অর্থ। যেমন কাটা শব্দ দিয়ে মূলত কাটা শব্দ দিয়ে মূলত বোঝায় কোনো কিছু কেটে ফেলা। এখানে কেটে ফেলা হলো কাটা শব্দের মুখ্য অর্থ। মানে মুখ্য অর্থ বলতে আমরা কি বুঝি? মুখ্য অর্থ বলতে আমরা বুঝি যে কোনো কিছুর একটা, ধরো একটা শব্দ আমাদের সামনে আসলো, যেমন পড়া। পড়া বলতে আমাদের সামনে, আমাদের মাথার মধ্যে প্রথমেই কি আসে বলতো, যে পড়ালেখা করা, স্টাডি করা, তাই না? কিন্তু পড়ার কিন্তু আরো কিছু ধরনের গৌণ অর্থ থাকতে পারে। তারপর ধরো আমাদের মাথা। মাথা বললে প্রথমে মাথায় কি আসে, একটা মুখ্য বলতো? মাথা বললে প্রথমেই কি আসবে, যে মাথা হচ্ছে শরীরের একটি অঙ্গ, তাই না? আমাদের শরীরের একটি অঙ্গ হচ্ছে মাথা, একটি অঙ্গ প্রত্যঙ্গ এরকম। কিন্তু মাথা দিয়ে কিন্তু আরো অনেক ধরনের গুণ অর্থ আছে। যেমন কাউকে কোনো কিছুতে পারদর্শী বোঝাতে বা দক্ষ বোঝাতে আমরা বলি যে তার ছেলেটির অঙ্কে মাথা ভালো, তাই না? অনেক সময় বলি না যে তার অঙ্কে মাথা ভালো। তারপর অনেক সময় কোনো কিছু কোনো একটা ঘটনার সাক্ষী বা এমন কিছু ঘটনার সাথে জড়িত, তখন আমরা বলি এই কাজে তার মাথা আছে, এরকম, সরি, এই কাজে তার হাত আছে। যেমন ধরো হাত নিয়ে আমরা যদি বলি যে হাত, হাত হচ্ছে আমরা কি জানি যে এটা আমাদের একটা অঙ্গ প্রত্যঙ্গ, তাই না? কিন্তু হাতের যদি আরো অনেক গৌণ অর্থ থাকতে পারে, মুখ্য অর্থটা থাকবে যে এটা একটা আমাদের শারীরিক অঙ্গ, তাই না? এটা অঙ্গ প্রত্যঙ্গ। কিন্তু যখন এটা গৌণ অর্থ হবে, তখন আমরা জানতে চাই, তখন আমরা বুঝবো যে ধরো কোনো একটা ঘটনায় কারোর জড়িত আছে, কেউ জড়িত, তখন আমরা কি বলবো, যে তার এখানে হাত আছে, বা এই কাজে, এই অন্যায়, এই কাজটাতে তার হাত আছে, এমন একটা বিষয়। এই যে প্রথমেই যে ফার্স্ট ইমপ্রেশনে মানে হচ্ছে যে আমাদের মাথায় আসে একটা জিনিস, যে হ্যাঁ ঠিক আছে, এটাই হচ্ছে এটার অর্থ, সেটাই হচ্ছে কি আমাদের মুখ্য অর্থ। আর এছাড়াও যে আরো কিছু মানে ব্যতিক্রম আরো অর্থ থাকতে পারে, সেগুলো হচ্ছে গৌণ অর্থ। যেমন এখানে কয়েকটা অর্থ দেওয়া আছে, যে খাওয়া, খাওয়ার মুখ্য অর্থ কি আহার করা, গৌণ অর্থ কি পান করা। যেমন সে চা খাচ্ছে, আমরা বলি না যে আমরা সাধারণত বলি সে চা পান করছে, বলি না, আমরা বলি সে চা খাচ্ছে। সময়মতো খাওয়ার জন্য, খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো। তো খাওয়ার মুখ্য অর্থটা কি তাহলে? মুখ্য অর্থটা দাঁড়াচ্ছে আহার করা, আর গৌণ অর্থটা দাঁড়াচ্ছে কি পান করা।
আচ্ছা, তারপরে দেখো গৌণ। গৌণর মুখ্য অর্থ কি? উত্তপ্ত, গরম। গরমের মুখ্য অর্থ কি? উত্তপ্ত। আমরা গরম মাথায়, গরম শব্দটা শুনলে আমাদের মাথায় কি আসে? যে উত্তপ্ত একটা অবস্থা। তখন এখানে একটা বাক্য আছে যে কামার গরম লোহা পিটিয়ে দা বানায়। এটা তো আমরা জানি যে কামারদের কাজ কি, যে তারা দা বুট ইত্যাদি বানায়। তো কি করে? গরম লোহা পিটিয়ে তারা দা বানায়। তো গরমের গৌণ অর্থ কিরকম হতে পারে? গৌণ অর্থ হতে পারে যে উগ্র, কোনো কারণে তার মেজাজ গরম হয়ে আছে। অনেক সময় আমরা বলি না যে মেজাজ গরম হয়ে আছে, তো এক্ষেত্রেও কিন্তু গরম, এই যে গরম শব্দটা ব্যবহৃত হয়েছে কি উগ্র অর্থে, তো এটার গৌণ অর্থটা কি হতে পারে? উগ্র। আরেকটা গৌণ অর্থ হতে পারে চড়া। কয়েকদিন ধরে মাছের বাজার গরম। মাছের বাজার গরম, এখানে কি মাছের বাজার মানে অনেক বেশি চড়া হয়ে আছে, কয়েকদিন ধরেই মাছের বাজারটা বেশ গরম হয়ে আছে। তারপর হচ্ছে আরেকটা গৌণ অর্থ আছে টাটকা। আজকের গরম খবরটা জানেন? অর্থাৎ আমরা বলি না যে আজকের একদম হট টপিক কি, আজকের গরম খবর কি, এরকম একটা আমরা বলি না? তো এই গৌণ অর্থটা এখানে গরমটা গৌণ অর্থ ব্যবহৃত হয়েছে টাটকা। যেমন আজকের টাটকা খবরটা জানেন বা আজকের গরম খবরটা জানেন। গৌণ অর্থ কি আছে? শীত নিবারক, যেমন বাইরে ঠান্ডা গরম কাপড় পরে বের হও। এখানে গরমটা কি অর্থে ব্যবহৃত হয়েছে? সোয়েটার। গরম কাপড় মানে কি শীত নিবারক বা হচ্ছে সোয়েটার যেটাকে আমরা বলি, এটা হচ্ছে গরমের গৌণ অর্থ এখানে ব্যবহৃত হয়েছে। আচ্ছা, এখানে বাকিগুলো দেয়া আছে। মিস হচ্ছে এখানে তোমাদের যা মানে ছক পূরণ করতে বলা আছে সেটা তোমাদের একটু বলে দিই। হ্যাঁ, যেমন ধরো এখানে প্রথমে কি দেয়া আছে? প্রথমে দেয়া আছে হচ্ছে পাকা। তো পাকার মুখ্য অর্থটা কি? পাকার মুখ্য অর্থ কি বলতো? পেকে যাওয়া, পরিপক্ক হওয়া। পরিপক্ক হওয়া। পরিপক্ক হওয়া। হ্যাঁ, পেকে যাওয়া, পরিপক্ক হওয়া। তাহলে এখানে পাকার মুখ্য অর্থটা কি দাঁড়ালো? তোমরা বললে যে পরিপক্ক হওয়া, তাই না? মানে ধরো গাছের আমটি বেশ পেকেছে বা কাঁঠাল পেকেছে, এরকম। গৌণ অর্থ কি হবে এটার? গৌণ অর্থটা কেমন হতে পারে? দেখো, যে কোনো কিছুতে সে ভীষণ দক্ষ। ছেলেটি খেলায় দক্ষ, বা সে একজন দক্ষ প্লেয়ার, সে একজন পাকা খেলোয়াড়। আমরা বলি না যে সে গণিতে বেশ পাকা, পাকা মাথা, এরকম আমরা বলি না? তার মানে কি তার দক্ষতা প্রকাশিত হয়েছে। এখানে গৌণ অর্থটা কি? দক্ষ অর্থে ব্যবহৃত হয়েছে। তারপরে আরো গৌণ অর্থ আছে, যেমন ধরো মিস এটা হবে না? এই বাড়িটা পাকা, এই বাড়িটি পাকা, আহ হ্যাঁ, বা পাকা এই বাড়ি এরকম। রাস্তাটি পাকা। হ্যাঁ, রাস্তাটি পাকা রাস্তা এরকম হতে পারে। মানে এখানে পাকাটা ব্যবহৃত হয়েছে যে এটাও তো পরিপক্ক, মানে হচ্ছে ধরো একটা কোনো কিছু কাজ সুন্দরভাবে নির্মাণ হয়েছে, তখনই তো রাস্তাটা পাকা রাস্তা হয়ে যায়, তাই না? ঠিক আছে, এটাও গৌণ অর্থটা হবে। তারপর দেখো ধরা। ধরা দিয়ে আমাদের গৌণ মুখ্য যেটা প্রথমেই আসে সেটা হচ্ছে আটক, তাই না? মুখ্য অর্থ মানে ধরো কাউকে ধরে ফেলেছে, ধরো তাকে আটক করে ফেলেছে, তাকে ধরে ফেলেছে, এরকম আসতে পারে। তো মুখ্য অর্থটা কি আসবে? আটক। যেমন চোর ধরা পড়েছে, ডাকাত ধরা পড়েছে, এরকম। এটার গৌণ অর্থটা কেমন হতে পারে? গৌণ অর্থ হতে পারে যে ধরো কোনো কিছু ধারণ করা, যেমন তুমি আমার হাত ধরে থাকো, এটা হতে পারে কোনো একটা কিছু ধারণ করা, এটা গৌণ অর্থ হতে পারে। আবার ধরা শব্দ একটা হতে পারে যে পৃথিবী, তাই না? আমরা ধরা প্রতিশব্দ জানি না, যে ধরা প্রতিশব্দ পৃথিবী, ধরা, ধরিত্রী, এগুলো তো ধরা মানে হচ্ছে পৃথিবীর একটা প্রতিশব্দ। তো আমরা এটাও বলতে পারি যেটার প্রতিশব্দ, এটার গৌণ শব্দ কি হতে পারে? যে পৃথিবী। আচ্ছা, তারপরে দেখো, তারপরে কি আছে? তারপরে আছে হচ্ছে কথা। কথার মুখ্য অর্থটা কেমন হয় বলতো? কথার মুখ্য অর্থ মানে হচ্ছে ভাষা, মুখের ভাষা। আমরা যে সাধারণত কথা বলি, এই যে এখন আমি কথা বলছি, এটা হচ্ছে ভাষা, এটা হচ্ছে মুখ্য অর্থ। তো গৌণ অর্থটা কিরকম হয়? গৌণ অর্থটা ধরো হতে পারে যে প্রতিশ্রুতি দেওয়া কাউকে, যেমন ধরো সে কথা দিয়ে কথা রাখেনি, বা সে কথার খেলাপ করেছে। এই যে কথা দেয়া, এটা এখানে কি অর্থে ব্যবহৃত হয়েছে? এটা হচ্ছে প্রতিশ্রুতি দেওয়া। তাহলে এই যে কথা, এই যে কথার গৌণ অর্থ প্রতিশ্রুতি দেওয়া হতে পারে। আবার আরেকটা গৌণ অর্থ হতে পারে, যেমন ধরো স্মৃতি, বা কাউকে মনে রাখা, স্মরণে রাখা। যেমন তুমি আমার, তোমার কথা আমার মনে আছে। যেমন একজন আরেকজনকে, এক বন্ধু আরেক বন্ধুকে তোমরা বললা যে জুয়াইরিয়া, তোমার কথা আমার মনে আছে, এই যে স্মরণে আছে বা মাথায় আছে, এটা হচ্ছে একটা গৌণ অর্থ। আচ্ছা, তারপরে দেখো বড়। বড় এর মুখ্য অর্থ হতে পারে যে আকার। তারপরে গৌণ অর্থ হতে পারে বয়স। আরো গৌণ অর্থ হতে পারে যে দীর্ঘ, তাই না? তারপরে আছে যে মুখ। মুখের গৌণ অর্থ কিরকম? মুখ্য অর্থ কি হতে পারে? মুখের মুখ্য অর্থ হতে পারে হচ্ছে অঙ্গ। প্রথমেই যখন মুখ কথাটা যখন আমরা শুনি, তখন আমাদের মাথায় কি আসে? যে এটা একটা অঙ্গ, তাই না? তারপর এটার গৌণ অর্থটা কি আসতে পারে? এর গৌণ অর্থটা আসতে পারে হচ্ছে সম্মান। যেমন আমরা অনেক সময় বলি না যে তুমি আমার মুখ রেখো,
পরীক্ষায় যখন পরীক্ষা দিতে যাই অনেক সময় বাবা মারা আমাদেরকে বলেন না যে পরীক্ষা দিতে মানে পরীক্ষা শুরু হওয়ার আগে যে ভালো করে পড়াশোনা করো, আমার মুখ রেখো, আমরা বলি না? তো এটা কি সম্মান রক্ষিত হওয়ার ক্ষেত্রে ব্যবহৃত হয়েছে গৌণ অর্থটা, তাই না? তো এখানে মুখ রেখো মানে হচ্ছে কি সম্মান রক্ষা করা। আরো গৌণ অর্থ আছে, যেমন হচ্ছে চেহারা, কি সুন্দর তার মুখ, আমরা এরকম বলি না তোমার মুখটা কি সুন্দর, তুমি দেখতে কি সুন্দর। তো এই যে এখানে কিন্তু মুখটা ব্যবহৃত হয়েছে চেহারা অর্থে, ঠিক আছে, গৌণ অর্থ। আচ্ছা, তারপরে কি আছে দেখো, তারপরে আছে হচ্ছে পাগল। এখানে পাগল মুখ অর্থ, পাগলের মুখ অর্থ কি হতে পারে, যেমন ধরো মানসিক অবস্থা, কারণ মানসিক অবস্থা বোঝানো যায় সে একজন পাগল। প্রথমে পাগল শুনলে আমাদের মাথায় কি আসে, যে সে একটা পাগল, মানে কি সে একজন মানসিক রোগী, তাই না? গৌণ অর্থটা কেমন হতে পারে, এটার গৌণ অর্থটা হতে পারে যে অস্থির হয়ে আছে। যেমন আমি তার কাছে যাওয়ার জন্য, আমি আমার বন্ধুর কাছে যাওয়ার জন্য পাগল হয়ে আছি, মানে কি অস্থিরতা, কোনো একটা কিছু অস্থির অবস্থা বোঝায়। এখানে গৌণ অর্থটা, পাগলের গৌণ অর্থটা হতে পারে যে অস্থির। আবার দেখো গৌণ অর্থ আরেকটাও হতে পারে যে আদুরে। আমি তার জন্য পাগল, এরকম কোন একটা কিছু বোঝায় যে আমি তার জন্য পাগল না। ধরো এরকমও হতে পারে যে তোমরা একজন আরেকজনকে, বাবা মা অনেক সময় স্নেহ করে আমাদেরকে বলে না যে আহারে পাগলিটা, এরকম বলে না আদর করে। তো এখানে পাগল অর্থ হচ্ছে একটা আদুরে ডাক বোঝানো হয়েছে, তাই না? আবার আমরা অনেক বন্ধু বান্ধবীদেরকে অনেক সময় বলি যে আহারে পাগলি, তুই আমার কথাটা বুঝলি না, এরকম আদুরে স্বরে আমরা অনেক সময় ডাকি না? তো এই যে এই পাগলটা হচ্ছে কিন্তু আদুরে প্রকাশ পেয়েছে। প্রথমে আমরা দেখলাম যে মুখ্য অর্থ মানসিক অবস্থা, গৌণ অর্থ দেখলাম অস্থির হওয়া, তারপরে আর একটা গুণ অর্থ দেখলাম যে আদুরে, তাই না? তো এই হলো আর কি মোটামুটি শেষ, সময় শেষ হয়ে গেছে। আচ্ছা, পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ তোমাদেরকে হচ্ছে আমি বলে দিব বাকি, মানে তৃতীয় অধ্যায় আরো যা যা বাকি আছে সবকিছু পড়াবো। আজকের ক্লাসটা তো এখানেই শেষ করতে হচ্ছে। সবাই কি বুঝতে পেরেছো ক্লাস? জি মিস। জি মিস। আচ্ছা, গৌণ অর্থ এই জিনিসগুলোকে সবাই বুঝেছো না? জি মিস। গৌণ জি মিস। অর্থ মুখ্য অর্থ আসতে পারবে তো, তাই না? আচ্ছা ঠিক আছে, তাহলে জি তৃতীয় মিস অধ্যায় আমাদের পারবো। প্রথম, দ্বিতীয় আর চতুর্থ, ঠিক আছে? ঠিক আছে, আগামী দিন ইনশাল্লাহ তৃতীয় অধ্যায় দিয়ে আমরা শেষ করব ক্লাস। তাহলে আজকে ক্লাসটা এখানেই শেষ করছি, সবাই পড়াশোনা করবে। এখন শেষ করে দিব ক্লাসে। আসসালামু আলাইকুম সবাইকে। মিস আসসালামু মিস আলাইকুম। আসসালামু আলাইকুম। মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।